জাহান, আমাকে পালাতে হবে এক্ষুনি। তুমি তুমি ওদের কথা বিশ্বাস করো না জাহান। শুধু এইটুকুন জেনে রেখো, আমি 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 খুনি নই, আমি খুনি নই জাহান। বিছানা থেকে কোনো রকমে উঠে হন্তদন্ত হয়ে জামা প্যান্ট পরতে পরতে বলল অতুল প্রসাদ, আমি তোমাকে হামেশা বিশ্বাস করে এসেছি। তুমি জলদি পালাও, আব্বা এক্ষুনি পুলিশ নিয়ে ঢুকবে এখানে। তুমি ভাগো, আমি ওদেরকে কিছু বলবো না। हमारी उम्र तुमको लग जाए, ये हमारी दुआ है अतुल। আমাদের ভালোবাসা সত্যি হলে তোমায় আমি আবার ফিরে পাবই। ছলছল চোখে বিছানায় বসে থাকা জাহানারা অতুল প্রসাদকে উদ্দেশ্য করে বলে উঠল। অতুল প্রসাদ কোনো ক্রমে ঘরের জানালা দিয়ে এক লাফে নিচে নেমে গেল। তারপর তীব্র গতিতে বর্ষণমুখর রাতে ছুট লাগালো। বাড়ি থেকে পুলিশের কলরবের শব্দ শুনতে পাওয়া গেল। তুমুল সেই ঝড় বৃষ্টির রাতে কোনো রকমে পড়ি কি মরি করে সে সেই পাড়াটা থেকে ছুটে পালাতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে সে রাতের কলকাতায় হারিয়ে গেল। কিংবদন্তিতে আপনাদের সুস্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন গোয়েন্দা সিরিজ। টান টান উত্তেজনা ও রোমহর্ষক ঘটনায় ভরপুর এই সিরিজের প্রতিটি গল্প। শুরু হচ্ছে ডিটেকটিভ শত্রুঘ্ন সিরিজের প্রথম গল্প, চক্রব্যূহ। 1943 খ্রিস্টাব্দ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম সপ্তমে উঠেছে। ভারত ছাড়ো আন্দোলন ও আজাদ হিন্দ ফৌজের সশস্ত্র সংগ্রামের আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। এমন এক সময় বঙ্গদর্পণ নামক এক নতুন বাংলা পত্রিকা আমি কলকাতাতে এসে শুরু করলাম। আমি অর্থাৎ কেদার মুখার্জি শহরতলির এক কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করার পর 5 বছর ধরে ব্যবসা করতে হয়েছিল বাড়ির জন্য। 2 মাস আগে মা মারা যাওয়ায় আমি গুপ্তিপাড়ায় পৈতৃক ব্যবসাটা বেচে দিয়ে কলকাতায় এসে প্রিন্টিং প্রেস কিনে একটা দৈনিক পত্রিকা শুরু করেছি। কলকাতা কিন্তু নিজের ছন্দেই আছে। যুদ্ধ আন্দোলন কোনো কিছুই কলকাতাকে নাড়িয়ে দিতে পারেনি। কিন্তু আমার অবস্থা নাজেহাল হয়ে যাওয়ার জোগাড়। সাংবাদিকতা করা যে কি শক্ত তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। পত্রিকা খুলে কলকাতায় এসে পড়েছি ঠিকই, কিন্তু থাকা খাওয়া, প্রিন্টিং প্রেস, পত্রিকা চালানোর খরচা ইত্যাদি নিয়েই আমি হিমশিম খাচ্ছি। এই সমস্ত খরচা মেটানোর পর পকেটে যা থাকছে তা দিয়ে কোনো রকমে শুধু একটা এক কামরা মেষ বাড়িতে 3 জনের সাথে কোনো মতে মাথা গুঁজে থাকছি। নাভিশ্বাস অবস্থা হয়ে যাচ্ছে আমার। একদিন বিকেলে প্রেস থেকে ফিরছি, হঠাৎ ময়দানের পাশে আমার পুরনো বন্ধু জীবন ঘোষের সাথে দেখা। জীবন হাসি মুখে আমাকে বলল, আরে রিপোর্টার মহোদয় যে, তা কতদিন পর দেখা বলতো। আচ্ছা এখন কি করছিস আর কোথায় বা আছিস? আমি সব বললাম ওকে, বিশেষ করে বাড়ি ভাড়া খোঁজার ব্যাপারটা। সব শুনে জীবন বলল, বাড়ি ভাড়ার ব্যাপারটায় আমি তোকে সাহায্য করতে পারবো বলেই বোধ হচ্ছে। আচ্ছা আমার একটা বন্ধু ভাড়াটিয়া খুঁজছে ওর বাড়ির জন্যই, তুই ওর সাথে একবার কথা বলে দেখতে পারিস। আমার মনে আশা জাগলো অনেক দিন পর। বললাম, এ তো অতি উত্তম ভাই, আমি আজ সন্ধ্যেতেই তোর এই বন্ধুর সাথে দেখা করতে যেতে চাই। জীবন আমার এই কথায় একটু গম্ভীর মুখে নিজের গাল চুলকাতে লাগলো। আমি প্রশ্ন করলাম, কিরে কি হলো, দেখা করা যাবে না? না ঠিক তা নয়, আসলে আমার এই বন্ধুটা একটু একটু অন্য রকমেরই আর কি, একটু খামখেয়ালি গোছের, তাই তোর সাথে ঠিক বনিবানা হবে কি না এই নিয়েই একটু ভাবছি। আমি হেসে উঠলাম, ভাই আমি যে কুয়োয় আটকে পড়ে আছি তার থেকে পাগলের সাথে ঘর করা অনেক ভালো। তোর এই বন্ধুর ঠিকানা দে, আমি আজ সন্ধ্যেতে গিয়ে কথা বলবো ওর সাথে, কেমন? জীবন আমাকে ওর বন্ধুর ঠিকানা দিয়ে আরও কিছু কথা বলে চলে গেল। আমি ওর দেওয়া ঠিকানায় অগ্রসর হলাম।
ম্যান্টেলের জমিদার বাড়ি থেকে রাতের অন্ধকারে যখন চুপিসারে বেরোলেন প্রফেসর রজার, তখন প্রায় 9টা বাজে। জমিদার দিবাকর মিত্রর গিন্নিকে তিনি ইংরাজি শেখান, যদিও ইদানিংকালে তিনি অন্য কিছু শেখাচ্ছেন জমিদার পত্নীকে। মনে মনে হাসলেন প্রফেসর। জমিদারের আড়ালে তিনি যে গোপন প্রণয় চালাচ্ছেন জমিদার গিন্নির সাথে, তাতে যেন এই বিশ্বযুদ্ধের মধ্যেও একটা আলাদা শান্তি পাচ্ছেন প্রফেসর। তিনি আজও জমিদার গিন্নির সাথে পাঠ করে ফিরছেন। জমিদার তারকেশ্বর মিত্র বার্মার যুদ্ধক্ষেত্রে ব্যস্ত, তার অনুপস্থিতির ভরপুর লাভ উঠাচ্ছেন প্রফেসর রজার। জমিদার তারকেশ্বরের বাড়ি থেকে ফেরার পথে হঠাৎ অন্ধকার গলিতে থমকে দাঁড়ালেন রজার। তার মনে হচ্ছে এই গলিতে তিনি একা নন। তিনি পেছনে ফিরলেন। পুরো গলিটা শুনশান। আবার হাঁটতে লাগলেন তিনি, কিন্তু তার মনে একটা ভয়ের দানা বাঁধল। তিনি হাঁটার গতি বাড়ালেন। হঠাৎ গলির বাঁকে তিনি একজনের সাথে ধাক্কা খেয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন রাস্তার ওপর। তার চশমাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। চেঁচিয়ে উঠলেন প্রফেসর। ঠিক সেই সময় তিনি ঝাপসা চোখে দেখতে পেলেন তার সামনে দাঁড়িয়ে আছে এক কালো ওভারকোট পরা ব্যক্তি। ব্যক্তিটির মুখে বাঁকা হাসি খেলে যাচ্ছে। মুহূর্তের মধ্যে বুকে একটা ব্যথা অনুভব করল সে। প্রফেসরের শ্বাস নিতে কষ্ট হলো। তারপর খানিকক্ষণ ছটপট করে নিস্তেজ হয়ে গেল তার শরীর। কালো ওভারকোট পরা ব্যক্তিটা একটা শীষ দিতে দিতে মিলিয়ে গেল ওই অন্ধকারে। বাগবাজার ঘাটের উত্তর দিকে অবস্থিত পুরনো দিনের বনেদি বাড়িটার সামনে যখন আমি এসে পৌঁছালাম, তখন রাত 9টা বাজে। বাড়িটার আশেপাশে কোনো জনমানব চোখে পড়ল না। চারিদিকে শুধু ঝোপঝাড়ে ভরা। আমি বাড়ির সদর দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। দেখলাম বাড়ির বাইরে চতুর্দিকে লতাপাতার জঙ্গলের সৃষ্টি হয়েছে। বোঝা যাচ্ছে এ এককালে খুব সুন্দর চেহারা ছিল বাড়িটার। এখন রক্ষণাবেক্ষণের অভাবে এই জীর্ণ অবস্থা। আমি বাড়ির দরজায় কড়া নাড়লাম। কিছু পরে দরজা খুলল একজন মধ্যবয়স্ক লোক। কাকে চাই? নমস্কার, আমি মিস্টার শত্রুঘ্নর সাথে দেখা করতে এসেছি এই বাড়ি ভাড়ার ব্যাপারে। উনি বাড়ি আছেন তো? ভিতরে আসুন, ছোট কর্তা বাড়িতেই আছে। আমি এবার লোকটার সাথে ভেতরে ঢুকলাম। বুঝলাম যে সে এই বাড়ির ভৃত্য। বাড়ির অন্দরমহলটা বাইরের চাইতে অনেক বেশি পরিপাটি। ব্ল্যাকআউটের জন্য কারেন্ট নেই, কিন্তু চারিদিকটা বুঝতে অসুবিধা হলো না। বনেদি বাড়ির ভেতরটা যেমন হয়, এই বাড়িতেও একদম তেমন। পেল্লায় এক বড় ঝাড়বাতি ঝুলছে হল ঘরে। প্রত্যেকটা ঘরের দেওয়ালে ঝুলছে রাশি রাশি বাঘ, সিংহ, হরিণের মাথা। প্রত্যেকটা ঘরে টাঙানো রয়েছে অনেক মানুষের সব বিরাট বিরাট পোর্ট্রেট। মেঝেতে পাতা আছে চিতাবাঘের ছাল। একটা ঘরের দেওয়ালে টাঙানো আছে নানাবিধ তলোয়ার ও বন্দুক। এ যেন এসে পড়েছে কোনো এক রাজার বাড়িতে। ভৃত্যটি একটা ঘরের সামনে এসে এবার থামল। ঘরের দরজা খোলা, শুধু পর্দা দেওয়া। সে এবার হাঁক দিল, ছোট কর্তা, আপনার সাথে একজন দেখা করতে এসছে বাড়ি ভাড়ার ব্যাপারে। ভিতরে পাঠিয়ে দাও অবনীতা, আর 2 কাপ চা দিয়েছে। ঘরের ভেতর থেকে তৎক্ষণাৎ উত্তর এলো। অবনীদা সঙ্গে সঙ্গে চা বানাতে চলে গেল বোধহয়। আমি এবার ঘরের ভেতরে ঢুকলাম। ঘরে ঢুকতেই আমি একেবারে অবাক। মনে হলো যেন আমি এক লহমায় এক অন্য দুনিয়ায় চলে এসেছি। ঘরটা ছিমছাম। ঘরের একপাশে রয়েছে একটা বিশাল গ্রামোফোন এবং সেখানে বাজছে একটা জ্যাজ। বিশাল লণ্ঠনের আলোয় দেখলাম
ঘরের একদিকের মস্ত বুকশেলফটায় রাখা বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন সবই চোখে পড়ল। সেই সাথে চোখে পড়ল প্লেটো, শেক্সপিয়ার, লিঙ্কন, নিটসে, বঙ্কিম, তিলক, সাভারকর প্রভৃতি বিখ্যাত মনীষীর লেখা বই। ঘরের আরেক কোণে চোখে পড়ল বিখ্যাত ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের পোর্ট্রেট। আরেকটা দেওয়ালে টাঙানো বেশ কয়েকটা ট্রফি আর একটা মিলিটারি কলেজের ছবি। এতক্ষণ রাজরাজরাদের দুনিয়ায় ছিলাম, এবার যেন অন্য দুনিয়ায়, আধুনিক দুনিয়ায় এসে পড়লাম। বিদেশি আর স্বদেশীর মেলবন্ধনের কেন্দ্রবিন্দু যেন এই বাড়ি। ওয়েলকাম টু সিংহ রায় রেসিডেন্স। আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? ঘরের এক কোণে আরামকেদারায় বসে দাবা খেলতে খেলতে আমায় বলে উঠল শত্রুঘ্ন। আমি তার সামনে চেয়ারে বসে তাকে বললাম, নমস্কার, আমি কেদার মুখার্জি, বঙ্গদর্পণ নামক একটি দৈনিক পত্রিকার মালিক ও সম্পাদক। হাতিবাগানে আমার প্রেস। আপনার ভাড়াটিয়ার প্রয়োজন শুনে আমি এসেছি আপনার সাথে কথা বলতে। শত্রুঘ্ন তার সিগার থেকে ধোয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে বলল, প্রেসের মালিক? বিবাহিত? না না, সুবুদ্ধি আছে তাই বিয়ে করিনি এখনো। এতক্ষণ শত্রুঘ্ন দাবার বোর্ডের দিকে তাকিয়ে আমার সাথে কথা বলছিল। এবার সে আমার দিকে চোখ তুলে তাকালো। আমি তাকে ভালো করে জরিপ করলাম। তার মুখ ক্লিন শেভড, তার চোখের মধ্যে একটা আলাদা তেজ আছে। মিলিটারি ধাঁচের চুলের কাট, উপরন্তু মিলিটারি ধাঁচেরই চোখে চশমা। আই লাইক ইউ। তোমার মধ্যে একটা ব্যাপার আছে মিস্টার মুখার্জি। বেশ তৃপ্ত কণ্ঠে বলল শত্রুঘ্ন। তারপর একটু ব্যঙ্গের সুরে বলল, কিন্তু আমার ভাড়াটিয়া হতে গেলে আরো অনেক কিছুতে পারদর্শী হওয়া চাই, জার্নালিজম ছাড়া। তুমি কি সেসবে পারদর্শী হয়ে উঠতে পারবে? আমি দীপ্ত কণ্ঠে বললাম, আমি পুরো চেষ্টা করব। অবনীদা ইতিমধ্যে চা দিয়ে গেছে। আমি আর শত্রুঘ্ন চা খেলাম। তারপর সে বলল, কাল থেকেই তুমি চলে এসো মিস্টার জার্নালিস্ট। আচ্ছা, তুমি বলেই ডাকছি তোমাকে, আর আমাকেও তুমি বলেই ডাকবে, কেমন? অত ফর্মালিটি ঠিক আমার পোষায় না। আমি যেন হাতে চাঁদ পেলাম এই নতুন বাসা পাওয়ায়। বললাম, ঠিক আছে শত্রুঘ্ন, তাহলে আজ আমি আসি, সব গোছগাছ করতে হবে মেসে গিয়ে। এই বলে আমি ঘর থেকে বেরোতে যাচ্ছি, এমন সময় শত্রুঘ্ন আমায় বলল, মেসে ফিরে হরিদাকে বলবে যে পাঞ্জাবি যেন ভালো করে কাচে এবং ইস্ত্রি করে, বুঝলে? তুমি একজন পত্রিকার মালিক, তোমাকে টিপটপ থাকতে হবে সব সময়। আমি হতবাক হয়ে গেলাম। লোকটা জানলো কি করে হরিদার ব্যাপারে? আমি তো আমার মেসের ব্যাপারে কিছুই বলিনি। আর কিভাবে সে এত ভালো করে আমার জামা কাপড় লক্ষ্য করলো এই আলো আঁধারি ঘরে? আমার মনের কথা বুঝতে পেরে শত্রুঘ্ন হেসে বলল, কলকাতার নারী নক্ষত্র আমার জানা, আর ডিটেকটিভের সাথে ঘর করতে আসছো, এই সব অভ্যেস করে নাও। হ্যাঁ। পরের দিন আমার পত্রিকায় প্রথম পাতায় ছাপা হলো প্রফেসর রজারের খুনের ঘটনা। আমি খবরটা জানতে পারি মাঝরাতে। কয়েকদিন পর শত্রুঘ্নর সাথে সকালে বসে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম। সিগারেটে টান দিয়ে আমি বললাম, এই নিয়ে 5 নম্বর সাহেব খুন হলো কলকাতায়, কিন্তু এক একজন এক এক রকমভাবে মারা গেছে। কি মনে হচ্ছে, সিরিয়াল কিলার নাকি বিপ্লবীদের কাজ? শত্রুঘ্ন সিগারের ধোঁয়া ছেড়ে বলল, ব্যাপারটা অত সহজ নয় এডিটর সাহেব, রহস্যের জট অনেক গভীর। আচ্ছা, এগুলো যদি নাজি বা জাপানি গুপ্তচরদের কাজ হয় তাহলে? তোমার উর্বর কল্পনা শক্তি কিন্তু তীব্র বেগে ছুটছে। না কেদার, এগুলো গুপ্তচরদেরও কাজ নয়। আমার বিশ্বাস এখানে অন্য কোনো স্বার্থ আছে। কিন্তু পুলিশ যে বলছে কলকাতার যুব কংগ্রেস নেতা অতুল প্রসাদ রায় হচ্ছে খুনি। ও নাকি নেতাজির কথায় খুনগুলো করেছে। মাথা নাড়ল শত্রুঘ্ন। ওটা অতুলকে সাহেস্তা করার চেষ্টা। অতুলের পরিবারকে আমি চিনি। অতুল একজন বিরাট গান্ধীবাদী ছেলে।
ও আর যাই হোক, খুনি নয়। একটু থামলো শত্রুঘ্ন, তারপর বলল, তবে নেতাজির পথে যদি আরো 100 জন হাঁটতো তাহলে বোধহয় এতদিনে আমরা স্বাধীন হয়ে যেতাম। ওর কথায় শ্লেষ ঝরে পড়ল। হঠাৎ অবনীদা একজন নারী ও একজন পুরুষকে নিয়ে প্রবেশ করলো আমাদের ঘরে। শত্রুঘ্ন তাদের বসতে বলল। আমি ভালো করে দেখলাম নারীটিকে। বছর 22-এর হবে সে। হরিণের মতো টানা টানা তার চোখ, টিকালো নাক, ছিপছিপে গড়ন, ফর্সা গায়ের রং, কোমর অবধি নেমে আসা লম্বা চুল, পরনে তার ঘিয়ে রঙের শাড়ি ও ফুল হাতা ব্লাউজ। আভিজাত্যেরও স্নিগ্ধতার ছোঁয়া পেলাম তার মধ্যে। নারীটির সাথে পুরুষটি একজন শিখ। তার বয়স 25-এর কাছাকাছি হবে। তার মুখ ভর্তি গোঁফদাড়ির চঙ্গল, মাথায় পাগড়ি, পেশিবহুল শরীর তার, পরনে কালো পাঞ্জাবি ও সাদা পায়জামা। চোখে মুখে যেন একটা অস্বস্তির ভাব সবসময়। শত্রুঘ্ন দেখলাম হাসি মুখে নারীটিকে বলল, আরে নন্দিনী, কি খবর বল? কতদিন পরে এই বাড়িতে এলি? নন্দিনী গম্ভীর গলায় বলল, খবর খারাপ দাদা। তুমি তো অতুলের ব্যাপারে জানো নিশ্চয়ই। হ্যাঁ, পড়েছি কাগজ, কিন্তু ওর পালানো উচিত হয়নি নন্দিনী। ইংরেজ পুলিশ এই কারণেই আরো চটে গেছে। নন্দিনী এবার কান্নায় ভেঙে পড়ল। আমি সাথে সাথে তাকে জলের গ্লাস দিলাম। জল খেয়ে একটু শান্ত হলো সে। তারপর সে শত্রুঘ্নকে বলতে লাগলো, কলকাতা পুলিশ বহুদিন ধরে দাদার ওপর ক্ষিপ্ত শত্রুঘ্নদা। ওরা দাদাকে আন্দামানে পাঠানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এই খুনগুলো শুরু হতেই ওরা দাদাকে এই খুনের দায় ফাঁসাতে চাইছে, তাই দাদা পালিয়ে গেছে। আমি জানি না ও এখন কোথায়। এদিকে আমাদের বাড়িতে রোজ পুলিশ আসছে। আমি একা থাকি দাদা, আমার খুব ভয় করে। ইকবাল আমাদের বাড়িতে থাকায় আমি এখন একটু সাহস পাচ্ছি। ও মুঙ্গেরের কুমার বাহাদুর, আমরা একই কলেজে পড়ি। ও চেষ্টা করে যাচ্ছে বিভিন্নভাবে আমাদের সাহায্য করার, কিন্তু আমার দাদাকে আমি নির্দোষ প্রমাণ করতে যাই শত্রুঘ্নদা। তাই আমি চাই তুমি এই কেসটার তদন্ত করো। শত্রুঘ্ন এতক্ষণ সব শুনছিল। এবারও বলল, বেশ, আমি তদন্ত করব, তুই আর চিন্তা করিস না। তুই আপাতত নিশ্চিন্তে বাড়ি যা। এবার ইকবাল কথাটা বলল, आपका बहुत बहुत शुक्रिया मिस्टर सिंह राय ये केस लेने के लिए। তারপর সে নন্দিনীর কাঁধে হাত রেখে বলল, तुम फिक्र मत करो नंदिनी, हम हैं ना तुम्हारे साथ। আমি আর চোখে একবার ইকবালের দিকে তাকালাম। কেন জানি না আমার শরীরে রাগের অনুভূতি খেলে গেল। ঈর্ষা হলো খুব। এরকমটা আমার আগে কখনো হয়নি। শত্রুঘ্ন এবার আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। আমি এবার নন্দিনীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নন্দিনী দেবী, অন্তর্ধানের আগে শেষবার আপনার দাদাকে কোথায় দেখা গিয়েছিল? নন্দিনী একটু ভেবে আমায় উত্তর দিল, দাদা ওর প্রেমিকার বাড়ি থেকে পালিয়েছিল, তা প্রায় আজ থেকে 2 সপ্তাহ আগে। ওর প্রেমিকার বাবা পুলিশ নিয়ে তাড়া করেছিল ওকে, কিন্তু পুলিশ ধরতে পারেনি, আর সেদিন থেকেই দাদা নিখোঁজ। কি নাম অতুলের প্রেমিকা আর তার বাবার? জাহানারা খান, আর ওর বাবার নাম রেহমানুল্লাহ খান। শত্রুঘ্ন ভুরু কুঁচকাল। কোথায় থাকে এই রহমানুল্লাহ? নন্দিনী একটু ভেবে বলল, শোভাবাজার রাজবাড়ির কাছে ওদের একটা বিশাল বাড়ি আছে, সেখানেই ওরা বাবা মেয়ে মিলে থাকে। ঠিক আছে নন্দিনী, তুই চিন্তা করিস না। আমি এই কেসটা নিলাম এবং অতুলকে আমি ঠিক খুঁজে বার করব, এবং তার সাথে আসল খুনিকেও ধরব। আমি কথা দিচ্ছি। শত্রুঘ্নর আশ্বাস পেয়ে নন্দিনী আর ইকবাল এবার উঠল। তারপর আমাদের নমস্কার জানিয়ে বিদায় নিল। ওরা চলে যাওয়ার পর শত্রুঘ্ন আমায় কটাক্ষ করে বলল, কি হে কেদার, ইকবাল সিংকে তোমার খুব একটা পছন্দ হয়নি মনে হচ্ছে। আমি একটু ইতস্তত হয়ে উসখুস করে বললাম, আরে না না, ভালো কেন লাগবে না, আসলে আসলে নন্দিনী রায়কে একটু বেশি ভালো লেগেছে, তাই তো?
সিগারের ধোঁয়া ছেড়ে হেসে বলল শত্রুঘ্ন। আমি প্রতিবাদ করতে গেলাম, কিন্তু শত্রুঘ্ন হাসি ঠাট্টা করতেই থাকলো। কিছুক্ষণ পরও বলল, এখন তো 11টা বাজে, চলো স্নান সেরে একবার ওই জমিদার বাড়ি থেকে ঘুরে আসা যাক, একটু দেখা করে আসা যাক জমিদার বাড়ির লোকেদের সাথে। আগের খুনগুলো আমি পড়েছি, তোমারই কাগজে পড়েছি, কিন্তু এই প্রফেসরের খুনটা দিয়েই শুরু করা যাক। আমার বিশ্বাস বাকি খুনগুলো এবং অতুলের রহস্যটার ব্যাপারটাও কিছুটা পরিষ্কার হয়ে যাবে। সেই মতো আমরা রওনা দিলাম অ্যান্টেলের জমিদার বাড়িতে দুপুর 12টায়। জমিদার বাড়িতে যখন আমরা পৌঁছালাম তখন 12:30। গথিক ধাঁচের বাড়ির গেটে দেখলাম কলকাতা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। শত্রুঘ্ন সেদিকে তাকিয়ে হেসে আমায় বলল, টিকটিকির সাথে পুলিশের দেখা হতে চলেছে কেদার, চলো ভেতরে যাওয়া যাক। এই বলে শত্রুঘ্ন সোজা জমিদার বাড়ির প্রাঙ্গণে ঢুকল। আমি ওর পেছন পেছন প্রবেশ করলাম। একটা জিনিস দেখে অবাক হলাম। আমি ভেবেছিলাম গেটের ধারে দাঁড়ানো 2 কনস্টেবল ওকে আটকাবে, কিন্তু তারা ওকে দেখে উল্টে সরে দাঁড়ালো। ব্যাপারটা শত্রুঘ্নকে জিজ্ঞাসা করতে ও হেসে বলে উঠল, এই টিকটিকিকে লালবাজার বেশ খাতির করে হে সম্পাদক মহোদয়, চলো বাড়ির ভিতরে যাওয়া যাক। জমিদার বাড়ির অন্দরমহলে প্রবেশ করতেই দেখলাম হলঘরে দাঁড়িয়ে একজন বছর 40-এর বাঙালি পুলিশ অফিসার। সে আরও 2 জন কনস্টেবলকে নিয়ে কিছু নির্দেশ দিচ্ছে। শত্রুঘ্ন এগিয়ে গেল সেদিকে, আমি ওর সাথে এগোলাম। শত্রুঘ্নকে দেখে অফিসারটি প্রথমে অবাক হয়ে গেল, তারপর হাসি মুখে এসে করমর্দন করল ওর সাথে। আরে এটা শত্রুঘ্ন, এতদিন পরে আপনার সাথে দেখা। হ্যাঁ, হেসে বলল অফিসার। শত্রুঘ্ন বলল, টিকটিকিদের তো এই নিয়ম ইন্সপেক্টর গাঙ্গুলি, যখন কাজ থাকে তখন দেখতে পাওয়া যায় না, আর যখন থাকে না তখন তারা মুখ দেখাতে পারে না। হ্যাঁ আচ্ছা কেদার, ইনি হচ্ছেন ইন্সপেক্টর শশীভূষণ গাঙ্গুলি, আমাকে অনেক সাহায্য করেছেন বিভিন্ন কেসে। আর ইন্সপেক্টর গাঙ্গুলি, এই মহাশয় হচ্ছে আমার ভাড়াটে মিত্র এবং বঙ্গদর্পণের মালিক কেদার মুখার্জি। ইন্সপেক্টর গাঙ্গুলি আমাকে দেখে বলল, আপনি বঙ্গদর্পণের মালিক? আপনার কাগজ তুমি নিয়মিত পড়ি মশাই, নতুন কাগজের মধ্যে সব থেকে ভালো। লালবাজারের ইন্সপেক্টর আমার কাগজ পড়ে জেনে আলাদাই আনন্দ হলো। এটা বলতে কোনো দ্বিধা নেই। বিনীত কণ্ঠে আমি বললাম, ধন্যবাদ, আসলে আমি চেষ্টা করি। কিন্তু শত্রুঘ্ন আমার কথা মাঝপথে থামিয়ে বলল, ইন্সপেক্টর, প্রাথমিক অনুসন্ধানে আপনারা কি বুঝছেন? প্রফেসর রজার সেদিন রাতে জমিদার বাবুর স্ত্রীকে পড়িয়ে ফিরছিলেন 9টার সময়। পরদিন সকালে তার লাশ পড়ে থাকতে দেখে কর্পোরেশনের সাফাই কর্মচারীরা। তারা পুলিশে খবর দেয়। পোস্টমর্টেম তো বলছে এটা সায়ানাইড। কাউকে সন্দেহ করছেন? এই যে ওপেন অ্যান্ড শার্ট কেস মশাই, অতুল প্রসাদ রায় হচ্ছে আততায়ী, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই, বুঝলেন? আপনার এই আত্মবিশ্বাসের কারণটা কি ইন্সপেক্টর? এই প্রশ্নে ইন্সপেক্টর গাঙ্গুলির হাসি আরও চওড়া হলো। সে বলল, যেই 5 জন খুন হয়েছে তাদের সবার সাথেই অতুল প্রসাদের শত্রুতা ছিল। প্রথম 4 জন সাহেব মানে মিস্টার গিবস, লি, হার্টস ও উইলির সঙ্গে অতুল প্রসাদের ইদানিংকালে বিস্তর ঝামেলা হয়েছে, যার প্রত্যক্ষদর্শীও অনেকে আছে। আর প্রফেসর রজার তো প্রেসিডেন্সিতে অতুল প্রসাদের হেড অফ ডিপার্টমেন্ট ছিল। 1 মাস আগে রজারকে সকলের সামনে প্রাণে মারার হুমকি দিয়েছিল সে। কাজেই 2-2 4 করতে খুব একটা অসুবিধা হচ্ছে না শত্রুঘ্ন বাবু, হচ্ছে কি? শত্রুঘ্ন কয়েক মুহূর্ত চুপ করে দেখল ইন্সপেক্টর গাঙ্গুলিকে, তারপরও বলল, আচ্ছা ইন্সপেক্টর, খুনের অস্ত্র ও মোটিভ কি? এই প্রশ্নে দেখলাম ইন্সপেক্টর গাঙ্গুলি একটু ইতস্তত করল। একটু গুছিয়ে নিয়ে সে উত্তর দিল, ওটাই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু শীঘ্রই সেটাও পাওয়া যাবে। আর খুনিকে যখন আমরা শনাক্ত করে নিয়েছি তখন আর খুনের অস্ত্র এবং মোটিভ পেতে কতক্ষণ? হ্যাঁ,
শত্রুঘ্ন চুপ থাকলো কয়েক সেকেন্ড, তার গাল ভরে হেসে বলল, এবার আপনার প্রমোশন আটকায় কে মশাই? না, আপনার প্রেডিকশন সত্যি অতুলনীয় ইন্সপেক্টর। শত্রুঘ্নের এই ভূয়সী প্রশংসায় গদগদ হয়ে গেল লালবাজারের দুধে এই অফিসার। শত্রুঘ্ন এবার বলল, কেসটা তো আপনি সমাধান করেই ফেলেছেন। আচ্ছা, আমি যদি জমিদার গিন্নির সাথে একটু কথা বলি তাহলে নিশ্চয়ই আপনি ক্ষুণ্ণ হবেন না? আরে আপনি যত মর্জি কথা বলুন শত্রুঘ্নবাবু, আমার কিসের আপত্তি। আমিও রুটিন ইনকোয়ারিতে আজ আবার আসতে বাধ্য হয়েছিলাম। তবে অনুষ্কা দেবী কিন্তু বেশ দুঃখর মহিলা মশাই, একটু সাবধানে। আর এমনিও এই মৃত্যু মিছিল এবার বন্ধ হতে চলেছে। এবার শুধু অতুল প্রসাদকে বাগে পাওয়ার অপেক্ষা, এবং সেটাও আমরা পেয়ে গেলাম বলে। তাহলে এবার আমরা একটু দেখা করে আসি অনুষ্কা দেবীর সাথে। তারপর শত্রুঘ্নের হাতে হাত মিলিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। শত্রুঘ্ন আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। ওপেন অ্যান্ড শাট কেস। দেখলে তো ভাইয়া, এই হচ্ছে আমাদের প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ড। খুনের অস্ত্র পাওয়া যাচ্ছে না, মোটিভ অজানা, আর এদিকে একজন খুনি হিসেবে পুরো পুলিশ ডিপার্টমেন্ট মেনে নিয়েছে। খুনগুলো নিমিত্ত মাত্র। অতুল একজন অতীব সক্ষম নেতা এবং তাকে জব্দ করতে হবে। কাকতালীয়ভাবে যারা খুন হয়েছে তাদের সবার সাথে শত্রুতা ছিল অতুলের, তাই সে পড়েছে আরো বড় ভেসাতে। লালবাজারের উপর মহল থেকে সমস্তটা চালনা করা হচ্ছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, যাই হোক, আমরা পৌঁছে গেছি জমিদার গিন্নির কক্ষে। দোতলায় একটা ঘরের সামনে এসে বলল শত্রুঘ্ন। আমি ঘরটার ভেতরে তাকাতেই দেখলাম এক অপরূপা তরুণী আরামকে দাঁড়ায় বসে জানালার দিকে চেয়ে রয়েছে। এই অনুষ্কা, একটা সাদা শাড়ি পরে আছে সে, কিন্তু তার রূপ যেন ঠিকরে পড়ছে ঘরের চারিদিকে। বিধবার বস্ত্রেও তার লাস্যতা ও ঊর্জা ঢাকা পড়ছে না। আমরা ঘরে ঢুকতেই অনুষ্কা আমাদের দিকে তাকালো। কৌতূহলী কণ্ঠে সে প্রশ্ন করল, কি আপনারা? আমি শত্রুঘ্ন সিংহ রায়, আর ইনি আমার বন্ধু কেদার ব্যানার্জি। আমরা প্রফেসর রজারের বন্ধু। ওনার খুনের খবর শুনে এখানে এসেছি। অনুষ্কা আমাদের জরিপ করে নিয়ে আবার প্রশ্ন করল, আমার থেকে কি চান আপনারা? আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। এই বলে শত্রুঘ্ন অনুষ্কার সামনে রাখা সোফায় গিয়ে বসল। আমিও তৎক্ষণাৎ গিয়ে তার পাশে বসলাম। অনুষ্কা এবার কিঞ্চিত বিরক্তির স্বরে বলল, আমি যা বলার পুলিশকে বলে দিয়েছি, তাই আমি এসব নিয়ে কথা বলতে চাই না। তাই ভালো আচ্ছা, আপনার সাথে রজারের প্রণয় তো বেশ কিছু সময় ধরে চলছিল, তাই না? শত্রুঘ্নর এই কথায় অনুষ্কা যেন পাথর হয়ে গেল। তার মুখ থ। আমিও এইরকম একটা আকস্মিক কথা শুনে হতচকিত হয়ে গেলাম। পরক্ষণে দপ করে জ্বলে উঠল জমিদার গিন্নির চোখ। সে গর্জে উঠে শত্রুঘ্নকে তিরস্কার করতে যেতেই শত্রুঘ্ন ধীর অথচ দৃঢ় গলায় বলল, অনুষ্কা দেবী, বিন্দু মাত্র আমার যায় আসে না। আপনি নিজের জীবনে, নিজের বাড়িতে, চার দেওয়ালের মধ্যে কার সাথে কি করছেন এসব নিয়ে আমার কিছুতে মাথা ব্যথা নেই। কিন্তু রজার খুন হয়েছে এবং ওর খুনের দোষে একটা নির্দোষ ছেলে ফাঁসি কাটে ঝুলুক, সেটা আমি হতে দেব না। কাজেই আপনি আমার প্রশ্নের উত্তর দিলে খুব ভালো হয়। অনুষ্কার মুখের ভাব অনেকটা স্বাভাবিক হলো। সে এক গ্লাস জল খেয়ে বলল, বলুন, কি জানতে চান? রজারকে আপনি কতদিন ধরে চেনেন? রজারকে আমি আমার স্বামীর সূত্রে চিনি। ও আমার স্বামীর কাছের লোক। আমি বরাবরই ইংরেজি শিখতে আগ্রহী। এই ইচ্ছের কথা জানতে পেরে রজারকে আমার প্রাইভেট টিউটর হিসেবে রাখে তারকেশ্বর গত ফাল্গুনে। সেই থেকে ওর সাথে আমার জান পেহচান। আচ্ছা অনুষ্কা দেবী, খুনের দিন রজার কখন এই বাড়ি থেকে বেরোয়? রজার তাও 9টা নাগাদ বেরিয়েছিল। আর আপনি কি করছিলেন সেই সময়? অনুষ্কার গাল লাল হয়ে গেল। সে ধীর স্বরে উত্তর দিল, আমি 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 খুব ক্লান্ত ছিলাম। আমি শুতে চলে যাই। বেশ। আচ্ছা, আপনি কি সেদিন সারা রাত আর কোনো শব্দ শুনতে পাননি? রজারের চিৎকার বা অন্য কিছু?
শত্রুঘ্নবাবু, আপনাকে আমি খোলাখুলি বলছি, রজার আর আমি সেদিন সন্ধ্যে থেকে পার্টি করছিলাম এবং তারপর আমরা নিজেদের ইচ্ছে আকাঙ্ক্ষা মেটাই। সেদিন আমি ভালো রকম নেশার ঘরে ছিলাম। ও বেরিয়ে যাওয়ার পর আমি সোজা গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে যখন পুলিশ এবং প্রেস আসে তখন আমি সব কিছু জানতে পারি। এর মধ্যখানে আমার আর কিছু মনে নেই। আচ্ছা, আপনি অতুল প্রসাদ নামে কাউকে চেনেন বা রজারের মুখে এই নাম কখনো শুনেছেন? না, এই নামে আমি কাউকে চিনিও না এবং রজারের মুখে কখনো শুনিও নি। শত্রুঘ্ন এবার অনুষ্কার চোখে চোখ রেখে প্রশ্ন করল, আপনার সাথে কি ইদানিং রজারের কোনো মনোমালিন্য হচ্ছিল? অনুষ্কার ঠোঁটে এবার একটা বাঁকা হাসি ফুটল। সে বলল, শত্রুঘ্নবাবু, আমি হচ্ছি সোনার খাঁচায় বন্দি এক নারী। রজার আমার মনের জানলা খুলে দিয়ে আমায় একটা নতুন জীবনের অনুভূতি দিয়েছিল। আমার স্বামী বার্মায় যুদ্ধে ব্যস্ত, তিনি মানসিক কিংবা শারীরিক কোনোভাবেই আমাকে পূর্ণ করতে পারেননি। তাই আমি রজারের কাছে নিজেকে মেলে ধরি। কিন্তু সব পুরুষের মতো সেও ধীরে ধীরে তার আসল রূপ তুলে ধরতে লাগলো। কিরকম? অনুষ্কা আবার বলতে লাগলো, আমাদের সম্পর্ক গাঢ় হতেই ও আমার থেকে টাকা চাইতে লাগলো। রজার রেসের মাঠে অনেক টাকা হেরেছিল। এক কাবুলিওয়ালা আছে যে ওকে হুমকি দিচ্ছিল টাকা ফেরত দেওয়ার জন্য। ও সেই টাকা আমার থেকে চাইতো। আমি দিয়েছিলাম কিছু টাকা, কিন্তু ক্রমে ওর চাহিদা আরও বাড়তে থাকে। সেই নিয়ে কথা কাটাকাটি আমাদের হচ্ছিল মাঝে সাঝে। শত্রুঘ্নর ভ্রু খুঁচকে গেল। ও জিজ্ঞাসা করল, কে এই কাবুলিওয়ালা? কি যেন একটা নাম ছিল, রহমান না কি একটা। রহমানুল্লাহ? হ্যাঁ, রহমানুল্লাহ। শত্রুঘ্নর মুখে এবার একটা দীপ্তময় তেজ ফুটে উঠল। সোফা ছেড়ে সে উঠে পড়ল। তারপর অনুষ্কাকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্কা দেবী, আপনি এই রহস্যের অনেকগুলো নতুন দিক আলোকপাত করেছেন। আচ্ছা, আমরা এবার আসি, চলো কেদার। এই বলে শত্রুঘ্ন ঘর থেকে বেরোতে যাবে, আমিও তার পেছনে বেরোচ্ছি। হঠাৎ অনুষ্কা ডাকল, শত্রুঘ্নবাবু। শত্রুঘ্ন ফিরে তাকালো। আমিও তাকালাম। তরুণী জমিদার গিন্নির কণ্ঠে একটা নিরাপত্তাহীনতা ধরা পড়ল। তার চোখে একটা চাপা উদ্বেগ। শত্রুঘ্ন দৃঢ় স্বরে এবার বলল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন অনুষ্কা দেবী, আমি জানি আপনি এইসব কিছুই বলেননি পুলিশকে। আপনার গোপন কথা গোপনই থাকবে। আপনার স্বামী, পুলিশ, কেউ কিচ্ছু জানবে না, এটা আমার প্রতিশ্রুতি। শত্রুঘ্নর এই কথায় যেন পুনরায় সাহস ফিরে পেল অনুষ্কা। অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, আপনি কি করে আমার আর রজারের ব্যাপারে বুঝলেন? প্রেম আর ঈর্ষা কখনো লুকানো যায় না অনুষ্কা দেবী, আর আপনার গলার বাম দিকের ভালোবাসার চিহ্ন সেটা সাক্ষী দিচ্ছে। সেটা যে রজারের হেতুই তা বুঝতে খুব একটা অঙ্ক কষতে লাগে না। আপনার হাব ভাব চোখ মুখ দেখেই সবটা বুঝতে অসুবিধা হয়নি। অনুষ্কা সাথে সাথে নিজের গলায় হাত দিল। আমিও তাকালাম সেদিকে। শাড়ি দিয়ে ঢাকা, তাই ভালো বোঝা যাচ্ছে না। সত্যিই কি তীক্ষ্ণ নজর আমার এই বন্ধুর। এই না হলে দুধে ডিটেকটিভ। এরপর নমস্কার জানিয়ে আমরা দুজন ঘর থেকে বেরোলাম। তারপর জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলাম। একটা সিগার ধরিয়ে ঘন ঘন কয়েকটা টান দিয়ে শত্রুঘ্ন আমায় বলল, একটা জিনিস লক্ষ্য করলে কেদার, এই রহমানুল্লাহ লোকটা ঘুরে ফিরে আসছে বারবার এই কেসে। হ্যাঁ, আর ওর মেয়ে তো অতুলের প্রেমিকা। আচ্ছা, রহমানুল্লাহ এই সমস্ত খুনের পেছনে নয় তো? কিন্তু মোটিভটা কি? মোটিভ হচ্ছে অতুলের সাথে নিজের মেয়ের সম্পর্কে ইতি টানা। আর লোকটার ব্যাপারে যা শুনলাম এবং এখন, তাতে লোকটা অন্ধকার জগৎ তথা গুপ্তচর চক্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও আশ্চর্য হব না। তাদের হয়েই হয়তো সাহেব দেশে মারছে, আর এদিকে অতুলের ওপর পুরো জিনিসটা চাপানোর ফন্দি আসছে। এক ঢিলে দুই পাখি। শত্রুঘ্ন আমার কথা চুপ করে শুনল। তারপর
সিগারেটটা শেষ করে বলল, না, এই রহমানুল্লাহর সাথে একবার দেখা করতে হচ্ছে ভাইয়া। ও থাকে তো শোভাবাজার রাজবাড়ির কাছে। চলো কেদার, এই বেলা একবার ঢু মেরে আসি আমরা ওদিকে। ভাগ্য ভালো হলে রহমানুল্লাহর সাথে দেখাও হয়ে যেতে পারে। যেমন কথা তেমন কাজ। আমরা দুজনে রওনা দিলাম শোভাবাজার রাজবাড়ির দিকে। শোভাবাজার রাজবাড়ির কাছে পৌঁছালাম যখন, তখন প্রায় দুপুর 2টো বাজে। আশেপাশে একটু জিজ্ঞাসা করতেই আমরা রহমানুল্লাহর বাড়ির হদিশ পেলাম। বাড়িটা বেশ বড় এবং মুঘল ভাস্কর্যের ছাপ সুস্পষ্ট। শত্রুঘ্ন বাড়ির দরজায় কড়া নাড়ল বেশ কয়েকবার। এখানে কি আমাদের কাবুলিওয়ালার দর্শন পাবো? আমি ব্যঙ্গের সুরে প্রশ্ন করলাম। সবুরে মেওয়া ফলে কেদার, আমার সিক্স সেন্স বলছে ওর সাথে আমাদের আজই দেখা হবে। আমি পাল্টা কিছু বলতে যাব এমন সময় বাড়ির দরজা খুলে গেল এবং আমাদের সামনে দাঁড়ালো একজন চাঁদরের লোক। বেশ লম্বা চওড়া চেহারা লোকটার। তার চোখ দুটো কটা এবং বিভৎস রকমের একটা উগ্রতা তার মুখে এবং হাবভাবে প্রকাশ পাচ্ছে। লোকটা গম্ভীর গলায় বলল, কে চাই? আমরা রহমানুল্লাহর সাথে দেখা করতে এসেছি। আমি রহমানুল্লাহ, বলিয়ে কে আওয়াজ হ্যাঁ? শত্রুঘ্ন আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর রহমানুল্লাহকে বলল, মিস্টার শত্রুঘ্ন সিংহ রায়, আর ইনি হলো আমার বন্ধু কেদার। আমি প্রফেসর রজার ও অনন্যা সাহেব খুনের ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। রহমানুল্লাহর মুখে সন্দেহের ভাব ফুটে উঠল। আপনারা লালবাজারের লোক? না, আমি একজন ডিটেকটিভ, এই খুনগুলোর তদন্ত করছি। রহমানুল্লাহ এবার তাচ্ছিল্যের স্বরে বলল, জাসুস? জাসুসের কি দরকার? সবাই জানে কাতিল হচ্ছে ওই দজ্জাল ছোকরা অতুল প্রসাদ। ওকে খুঁজুন, আমাকে না জ্বালিয়ে। কেসটা অতটা সহজ নয় রহমানুল্লাহ। বাকি খুনগুলো ছেড়ে দিচ্ছি, কিন্তু প্রফেসর রজারের সাথে যে আপনার টাকা নিয়ে ঝামেলা চলছিল সেটা আমি জানি। কাজেই আপনিও একজন সন্দেহভাজন। দৃঢ় কণ্ঠে শত্রুঘ্ন বলল। সাথে সাথে রহমানুল্লাহর চোয়াল শক্ত হয়ে গেল। ঝাঁঝিয়ে উঠল সে। এই জাসুস, তোর হিম্মত কি করে হলো আমার মকানে এসে আমাকে এসব কথা বলার? হ্যাঁ, তুই জানিস আমি কে? তুই জানিস আমি কি করতে পারি? রহমানুল্লাহর গলা শুনে তার বাড়ির আশেপাশের গলির মুসলমান ছোকরারা দেখলাম আমাদের দিকে আর চোখে তাকাচ্ছে। হাওয়া গরম হয়ে আসছে দেখে আমি শত্রুঘ্নকে ফিসফিস করে বললাম, ভায়া, গতিক সুবিধার নয়, এখান থেকে কেটে পড়া বুদ্ধিমানের কাজ হবে। শত্রুঘ্ন আমার কথা অগ্রাহ্য করে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রহমানুল্লাহর দিকে। হঠাৎ তার চোখে যেন একটা অদ্ভুত চাহনি খেলে গেল। তারপর দৃঢ় গলায় সে বলল, আমি সাধারণ কিছু কথা বলতে এসেছিলাম রহমানুল্লাহ, কিন্তু তুমি কোনো রকম সাহায্য করবে না তার বুঝতে বাকি নেই। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। এই বলে সে নমস্কার জানিয়ে বাড়িটা থেকে রওনা দিল। আমি ওর সাথে এগোলাম এবং হাঁপ ছেড়ে বাঁচলাম। সন্দিগ্ধ জনতা এতক্ষণে বিদায় নিয়েছে। আমরা হাঁটছি, এমন সময় পেছন থেকে ভেসে এলো রহমানুল্লাহর অহংকারী স্বর। কেউ আমার কিচ্ছু করতে পারবে না রে জাসুস। তোর মক্কেল অতুল প্রসাদ হচ্ছে আসলি কাতিল। ওকে ধর। এদিকে আর যদি দেখি তাহলে এর আঞ্জাম বহুত বুড়া হবে। দেখলাম শত্রুঘ্ন কোনো কথার তোয়াক্কাই করল না। কিছুক্ষণের মধ্যে আমরা গলি থেকে বেরিয়ে শোভাবাজার রাজবাড়ির কাছে আসতেই হঠাৎ শত্রুঘ্ন দাঁড়িয়ে পড়ল। ব্যাপারটা বাজে দিকে চলে যাচ্ছিল ভায়া। ঠিক সময় আমরা বেরিয়ে এসেছি, কিন্তু এখানে আসাটাই মাটি হলো। কিছুই তো জানা গেল না। কে বলেছে জানা গেল না? মানে? আমি অবাক হয়ে গেলাম শত্রুঘ্নর মন্তব্যে। কি জানা গেল? কেদার, বাপ কিছু না বললেও বেটি বলেছে। আমি আরো অবাক হলাম। মানে রহমানুল্লাহর মেয়ের সাথে আমাদের কখন দেখা হলো?
যখন আমাদের কাবুলিওয়ালা চিৎকার করে পাড়া মাথাচ্ছিল, তখন বাড়ির ভিতর থেকে একজন যুবতী আমাকে ইশারা করছিল ওখান থেকে চলে যেতে। আর বাকি ইশারা দেখে যা বুঝলাম, তাতে আমি নিশ্চিত যে রহমানুল্লাহর মেয়ে নিজেই আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে নেবে। এত কিছু কখন? আর বেশি ভেবো না, চলো বাড়ি ফেরা যাক। এই বলে আমার ডিটেকটিভ বন্ধু হাঁটা লাগালো, আমিও হাঁটতে লাগলাম। সন্ধে 8টা, সারা শহরে ব্ল্যাকআউট চলছে। জাপানি বায়ুসেনা ক্রমাগত বোম বর্ষণ করে চলেছে কলকাতার উপর। এয়ার রেড অ্যালার্টের ভয়ঙ্কর শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। কিন্তু শত্রুঘ্ন দেখলাম নিজের মতো খাতায় কি সব লিখে চলেছে। এই ভয়ঙ্কর পরিবেশ নিয়ে যেন সে বিন্দুমাত্র চিন্তিত কিংবা আতঙ্কিত নয়। আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কিন্তু উত্তর হাতে নাতে পেলাম। 30-এর দশকের একটা বড় অংশ খাইবারে কাটিয়েছি ভাইয়া, এইসব কিছু মনে দাগ কাটে না। আমি জানি শত্রুঘ্ন কিছু বছর ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে অফিসার হিসাবে ছিল, কিন্তু এরকম উদাসীন ভাব সে কি করে করতে পারে বা কি করে হতে পারে কারো? না, লোকটার মনের ও মস্তিষ্কের দৃঢ়তা এবং স্থিরতার বাহবা দিতেই হয়। এয়ার রেড অ্যালার্টের শব্দ ক্ষীণ হয়ে আসছে। এমন সময় অবনীদা ঘরে ঢুকে শত্রুঘ্নকে বলল, ছোট কর্তা, আপনার জন্য একটা চিঠি এসেছে এক্ষুনি। শত্রুঘ্ন সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে এসে অবনীদাকে প্রশ্ন করল, কে দিয়েছে এটা? কখন? একটা ছোট ছেলে এসেছিল ছোট কর্তা, বলল এই চিঠিটা জাহানু, ইস কি যেন নাম বললো যে পাঠিয়েছে। জাহানারা? চকচকে দৃষ্টিতে বলল শত্রুঘ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন ছোট কর্তা। শত্রুঘ্ন এবার চিঠিটা নিয়ে অবনীদাকে আসতে বলল। সে বেরোতে শত্রুঘ্ন আমার দিকে চাইল, মুখে তার একটা বড় হাসি। কি হে সম্পাদক, বলেছিলাম তো বেটি বলবে। বেটির চিঠি এলো, দেখো। খোলো তো দেখি এটা। শত্রুঘ্ন চিঠিটা খাম থেকে বের করে পড়তে লাগলো। জাহানারা সত্যিই কেসটার একটা নতুন দিক খুলে দিল। সালাম শত্রুঘ্ন বাবু, আজ সকালে আপনি আমাদের মকানে এসেছিলেন, কিন্তু আব্বাজান আপনাদের সাথে খুব বদতমিজি করেছে, তার জন্য আমি মাফি চাইছি। আমি তখন আপনাকে কিছু বলতে পারিনি, কিন্তু এই চিঠির মাধ্যমে আপনাকে আমি সব বলতে চাই। আমার অতুল নির্দোষ, ওকে জবরদস্তি ফাঁসাচ্ছে ইংরেজ পুলিশ আর আব্বাজান। ও কোনো খুন করেনি, ও আমাকে ভালোবাসে, তাই আব্বা ভয়ঙ্কর চক্রান্ত করেছে যাতে আমরা আলাদা হয়ে যাই। আব্বা ওকে মেনে নিতে পারে না। যেদিন খুন হয়েছে শহরে, সেদিন আমি অতুলের সঙ্গে ছিলাম, ওর এক বন্ধু পুরুলিয়ার কুমার বাহাদুর নৃপতি প্রধানের শিয়ালদার বাড়িতে। কিন্তু কুমার বাহাদুর পুলিশের জেরায় এই ব্যাপারটা ইনকার করেছে। আমার মনে হয় ও ওই সাজিশে সামিল আছে। আমার আব্বা জান আচ্ছা ইনসান নয়, অনেক বড় কামে সে সামিল আছে। আমার শুধু একটাই গুজারিশ, আপনি অতুলকে বাঁচান, ওই কুমার বাহাদুরের সাথে কথা বলুন। हमारे पास वक्त बहुत कम है शत्रुघ्न बाबू, আপনিই পারবেন সব ঠিক করতে। ইতি জাহানারা খান। চিঠির বৃত্তান্ত শুনে আমি বললাম, এই যে রহস্য আরো জটিল হয়ে গেল ভায়া। পুরুলিয়ার এই কুমার বাহাদুর কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? শত্রুঘ্ন খানিক্ষণ চুপ করে লণ্ঠনের আলোর দিকে চেয়ে রইল। বুঝলাম সে তার মগজাস্ত্র এবার শান দিচ্ছে। পরক্ষণে তার মুখে হাসির রেখা দেখা গেল। অতুলের মহিলা ভাগ্য খুবই ভালো কেদার। নন্দিনীর মতো বোন, জাহানারার মতো প্রেমিক। না, ছেলেটাকে বাঁচাতেই হবে যে হোক করে। জাহানারার জন্য এই কেসের একটা নতুন দিক খুলে গেল। কাল আমরা এই কুমার বাহাদুরের বাড়িতে যাব কেদার। আমার বিশ্বাস রহমানুল্লাহর সাথে মিলে একসাথে এই কুমার বাহাদুর চক্রান্তের জাল বুনে চলেছে অতুলের বিরুদ্ধে। এই নৃপতি খুনি নয় তো, বা হয়তো খুনগুলো করাচ্ছে রামানুল্লাহর সাগরেদদের দিয়ে?
প্রশ্ন করলাম আমি। লন্ঠনের আলো প্রায় নিভে এসেছে, বোমা বর্ষণ বন্ধ হয়েছে। তিলোত্তমার উপর এখন শ্মশানের শান্তি বিরাজমান। শত্রুঘ্ন উত্তর দিল, একটা অস্পষ্ট ছবি ভেসে উঠেছে চোখের সামনে কেদার। তাহলে এই রহস্যের কিনারা করা যাবে এবং অতুলকে বাঁচানো যাবে। আপাতত ঘুমাতে হবে ভাইয়া, কাল অনেক কাজ আছে, আমাদের কাছে সময় খুব কম। আমি চুপ করে রইলাম, তারপর বিদায় জানিয়ে ঘুমাতে গেলাম। এই রহস্যের বিভিন্ন দিক নিয়ে ভাবতে ভাবতে কখন যেন ঘুমের দেশে তলিয়ে গেলাম। পরদিন সকালে উঠে আমি সবেমাত্র স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে হলঘরে চুল মুছতে মুছতে এসেছি, এমন সময় আমি দেখি সোফায় বসে আছি নন্দিনী। আমি তটস্থ হয়ে গেলাম। আমার গায়ে জামা কাপড় নেই, কোমরে ঝুলছে ভেজা গামছা। লজ্জায় আমার করুণ অবস্থা হয়ে পড়ল। নন্দিনী আমায় এই রূপে দেখে সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে নিল। তার মুচকি হাসি আমার চোখ এড়ালো না। আরে নন্দিনী দেবী, আপনি হঠাৎ, মানে কি হলো? আমি আমতা আমতা করতে লাগলাম। নন্দিনী আমার অবস্থা বুঝে নিজের হাসি চেপে রেখে বলল, আমি শত্রুঘ্নদার সাথে কেসটার ব্যাপারে কথা বলতে এসেছিলাম। ও আচ্ছা, ও তো একটু বেরিয়েছে। আমি আর একটা গামছা দিয়ে নিজের দেহকে ঢেকে বললাম, কখন ফিরবে? চলে আসার তো কথা, আপনি একটু বসুন, ও চলে এলো বলে। বেশ, আমি অপেক্ষা করছি। আমি কি করব বুঝতে পারলাম না। নন্দিনীর সামনে পাথরের মতোই দাঁড়িয়ে রইলাম ওই অবস্থাতেই। মনের মধ্যে কেমন একটা হতে লাগলো। যখনই নন্দিনীর সাথে চোখাচোখি হচ্ছে বেশ বুঝতে পারলাম আমার এই অসহায়তা বেশ উপভোগ করছে সে। আমি চাইলেই চলে যেতে পারি ঘরে, কিন্তু আমার মন সায় দিল না। মুখ টিপে নন্দিনী মাঝে মধ্যেই হাসতে লাগলো। এমন সময় বাড়িতে ঢুকলো শত্রুঘ্ন। নন্দিনীকে দেখে সে বলল, আরে কেমন আছিস, কখন এলি? এই মিনিট কুড়ি হলো দাদা। আসলে কেসটার ব্যাপারে একটু কথা বলতে এলাম তোমার সাথে। ভালোই করেছিস, আমি তোকেই ডেকে পাঠাতাম আলোচনার জন্য। শত্রুঘ্ন সোফায় বসতে বসতে বলল। এবার সে আমার দিকে তাকিয়ে বলল, কি হে কেদার, এভাবে সন্ন্যাসীদের মতো ঘুরে বেড়াচ্ছ কেন বাড়িতে? ক্লায়েন্টেরা যে অন্যরকম ব্যাপার ভাববে ভাইয়া। দেখলাম নন্দিনী আবার মুখ নামিয়ে মুচকি হাসলো। আমি বোকার মতো বললাম, আরে না না, আসলে আমি মানে এক্ষুনি জামাটা পরে আসছি। না না, ওসব পরে হবে, আগে আমি নন্দিনীকে কিছু কথা জিজ্ঞেস করব। আচ্ছা নন্দিনী, তুই নিপতি নামে কাউকে চিনিস? অতুলের বন্ধু। হ্যাঁ, ও তো দাদার বন্ধু, এটুকুই আমি জানি। কোথায় থাকে সে? আসল বাড়ি তো পুরুলিয়ায়, এখানে বৈঠকখানা রোডে ওর বাড়ি আছে। বেশ, আচ্ছা অতুলের আর কে কে ঘনিষ্ঠ আছে? আর আছে জর্জ। ইকবালের সাথে ওর মোটামুটি ভালোই সম্পর্ক আমার সুবাদেই। এই জর্জ আবার কে? জর্জ হচ্ছে দাদার এক বন্ধু। ছেলেটা অ্যাংলো ইন্ডিয়ান, পার্ক স্ট্রিটে থাকে। একটা থিয়েটার গ্রুপের সাথে যুক্ত বটে, আর দাদার থিয়েটার প্রেম তো জানোই, ওখান থেকেই ওদের আলাপ আর বন্ধুত্ব। শত্রুঘ্ন একটা সিগার ধরিয়ে কয়েক সেকেন্ড ভাবলো। আমি বললাম, কি ভাবছো শত্রুঘ্ন? শত্রুঘ্ন সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, চক্রান্তটা দারুণ ফাঁদা হয়েছে, এটা মানতেই হবে। অতুলের মতো একজন পটভূমিকায় থাকা খুনি ফাঁকা মাঠে গুলের পর গুল দিয়ে যাচ্ছে এবং অসহায় ছেলেটাকে লুকাতে বাধ্য করছে। নন্দিনী এবার সন্দিগ্ধ গলায় বলল, শত্রুঘ্নদা, দাদাকে বাঁচানো যাবে তো? শত্রুঘ্ন এই কথার উত্তর না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করল, আচ্ছা এই জাহানারার ব্যাপারে তোর কি মত নন্দিনী? নন্দিনী এই প্রশ্নে একটু অবাক হলো, তারপর উত্তরে বলল, মেয়েটা বেশ ভালো। দাদা একবার ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। মুসলিম হলেও খুব সম্মান করে আমাদের আচার আচরণকে, খুব সুন্দর গানও গাইতে পারে। প্রথমে আমি দাদার এই সম্পর্কটাকে নিয়ে একটু উদাসীন হলেও
পরে আমার জাহানারাকে বেশ ভালোই লাগে। আর ওর বাবাকে? একদম বাজে একটা লোক। বিতৃষ্ণা ফুটে উঠল নন্দিনীর মুখে। এমন কোনো খারাপ কাজ নেই যা ও করে না। ও যদি খুনগুলো করেও থাকে না শত্রুঘ্নদা, তাহলেও আমি অবাক হব না, বিশ্বাস করো। শত্রুঘ্ন এবার হাসি মুখে বলল, বেশ, তুই এবার বাড়ি যা নন্দিনী। কেসের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ঘুরপাক খাচ্ছি। তোকেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, হ্যাঁ? নন্দিনী সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছিল বেরোনোর জন্য। সে বলল, আমাকে সাবধানে থাকতে বলছো কেন? কারণ সাবধানের যে মার নেই। তুই বাড়ি যা। ওহে কেদার, নন্দিনী দেবীকে একটু ছেড়ে দিয়ে আসো সদর দরজা অব্দি। শত্রুঘ্ন ঠোঁটের কোণায় একটা বাঁকা হাসি আমার নজরে পড়ল। আমি আর কিছু না বলে নন্দিনীকে নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলাম। সদর দরজা থেকে বিদায় নেওয়ার সময় নন্দিনী আমার দিকে তাকালো। বুকের ভেতরে আমার যেন চেতক ছুটতে শুরু করলো। কি মোহন মোহিনী আভা মেয়েটার! এতক্ষণ চেপে রাখা হাসিটা এবার সে প্রাণ খুলে হাসলো। ও বাবা, আপনার পুরুষ মানুষেরা পারেনও বটে বাবা রে। বোমা বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়ে পড়েন, আর একটা নারীর সামনে এতটা অপ্রস্তুত হয়ে পড়েন। আমিও এবার বোকার মতো হেসে বললাম, না না, আসলে আমি সবে স্নান সেরে এসেছিলাম তো তাই। আপনি যদি একটু শরীর চর্চা করেন না সম্পাদক বাবু, তাহলে আপনাকে রূপলি পর্দার সাইগালের চাইতেও কম লাগবে না। আচ্ছা, আমি আসি, আবার দেখা হবে, কেমন? মুচকি হাসি হেসে মন্তব্য করল নন্দিনী। তারপর সে চলে গেল। আমি মিনিট খানেক দাঁড়িয়ে রইলাম। জীবনে প্রথম কোনো নারী এমন একখানা কমপ্লিমেন্ট দিল আমায়। ঘরে এসে শত্রুঘ্নকে সব বললাম। সে গলা খাঁকড়ে বলল, না, কুমার ইকবাল ভালো বন্ধু হলেও মধুবন যে অন্যত্র খুঁজে পেয়েছে নন্দিনী, সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। আমি লজ্জিত হয়ে কিছু বলতে যাব, তখনই শত্রুঘ্ন বলল, কিন্তু এইসব নিয়ে পরে কথা হবে কেদার। এখন 11টা বাজে। আমাদের এই বেলা কুমার নৃপতি প্রধানের সাথে দেখা করতে যেতে হবে শিয়ালদা। তৈরি হয়ে নাও। আমি তৎক্ষণাৎ তৈরি হয়ে গেলাম। শত্রুঘ্ন আর আমি শিয়ালদার রিপন কলেজের পাশে বৈঠকখানা রোডে অবস্থিত একটা দোতলা বনেদি বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বেশ বোঝা যাচ্ছে বাড়িটার অনেক বয়স হয়েছে। শত্রুঘ্ন দরজায় কড়া নাড়তেই বাড়ির চাকর বেরিয়ে এলো। আমরা কুমার নৃপতি প্রধানের সাথে দেখা করতে এসেছি। ওনাকে বলুন ডিটেকটিভ শত্রুঘ্ন এসছে। বয়স্ক চাকর তড়িঘড়ি বাড়ির ভেতর চলে গেল। খানিকক্ষণ পর সে ফিরে এসে আমাদের ভেতরে নিয়ে গেল। বাড়িতে ঢুকে উত্তর দিকের বাঁ পাশের ঘরটায় ঢুকতে বলে চাকরটা চলে গেল। আমরা ঘরে প্রবেশ করতেই দেখলাম একজন বছর 25-এর শ্যামবর্ণ লোক বসে আছে। সে শান্ত কণ্ঠে বলল, নমস্কার, আমি নৃপতি প্রধান। আপনাদের আমি কিভাবে সাহায্য করতে পারি? আমরা দুজনে ঘরের সোফায় বসলাম। শত্রুঘ্ন দেখলাম সোজাসুজি মূল ঘটনায় এলো। কুমার বাহাদুর, আমি ইদানিং শহরে হয়ে চলা সাহেব খুন এবং অতুল প্রসাদের অন্তর্ধান রহস্য সমাধানে নিযুক্ত হয়েছি। আপনি তো অতুলের খুব ভালো বন্ধু। আপনার কি মনে হয় অতুলই আসল খুনি, নাকি এর পেছনে অন্য কেউ বা কারা? কুমার নৃপতি একটু উসখুস করে উঠল। খানিকক্ষণ ভেবে নিয়ে সে উত্তর দিল, অতুল আমার ছোটবেলার বন্ধু। আমরা কংগ্রেসও একই সঙ্গে করি, কিন্তু ইদানিং ওর সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক নয়, মতবিরোধ হচ্ছিল। নেতাজির ডাক ওকে খুবই উদ্বুদ্ধ করেছিল। তাই আমি অবাক হব না যদি ও এই খুনগুলো করে থাকে। আর যারা খুন হয়েছে তাদের প্রত্যেকের সাথেই ওর কখনো না কখনো শত্রুতা ছিল। তবে এভাবে পুলিশের থেকে লুকিয়ে পড়াটা, এইটাও উচিত হয়নি। শত্রুঘ্ন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কুমারের চোখের দিকে। সাথে সাথে নৃপতির চোখ ঘুরিয়ে নিল। বেশ বুঝতে পারলাম যে আমার বন্ধুর প্রশ্নোত্তরে কুমার বাহাদুর পেঁচে পড়েছে।
ধীর কণ্ঠে এবার শত্রুঘ্ন প্রশ্ন করল। শত্রুতার ব্যাপারটায় পরে আসা যাবে কুমার বাহাদুর। আমি যেটা বুঝতে পারছি না সেটা হলো খুনের দিনগুলোতে অতুল আপনার বাড়িতে থাকা সত্ত্বেও আপনি কেন এটা পুলিশের জেরায় অস্বীকার করলেন? মুহূর্তের মধ্যে কুমার নৃপতির মুখ শুকিয়ে গেল। রাগের গলায় সে বলে উঠল, এসব আপনি কি বলছেন? কে বলল অতুল আমার বাড়িতে ছিল? হ্যাঁ, কে বলল এটা? এখানে ওর আসা যাওয়া বহুদিন হলো নেই। একই মিথ্যে বারবার বললে সেটা সত্যি হয়ে যায় না কুমার বাহাদুর। একটা মিথ্যাকে লুকাতে হাজারটা মিথ্যে বলতে হয়। আপনি একটা ভালো পরিবারের উত্তরাধিকারী ও তার ওপর কংগ্রেসও করেন। সত্যিটা বলুন, তাতে আপনারই লাভ। শীতল স্বরে বলল শত্রুঘ্ন। এবার কুমার নৃপতি গর্জে উঠল, হাউ ডেয়ার ইউ! আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই মিথ্যেবাদী বলার দুঃসাহসটা আপনার হলো কি করে শুনি? রাগে কাঁপছে কুমারের সারা শরীর। শত্রুঘ্ন একই রকম ভাবে আবার বলল, তাহলে আপনি মানছেন আপনি মিথ্যেবাদী? তাহলে এবার বলেই ফেলুন, কেন আপনি পুলিশের থেকে লুকিয়েছিলেন যে অতুল এবং জাহানারা খুনের দিনগুলোতে আপনার এই বাড়িতেই ছিল? ও, ওই বাইজিটা তাহলে আপনাকে আমার পেছনে লাগিয়েছে, তাই তো? বিদ্রুপের স্বরে বলল কুমার নৃপতি। শুনুন মিস্টার ডিটেকটিভ, বিলেত ফেরত সমাজে আমার একটা প্রতিষ্ঠান আছে। অতুল ওই বাইজিটার পাল্লায় পড়েই শেষ হতে বসেছে। আর হ্যাঁ, ওরা আমার এই বাড়িতে কখনো থাকেনি। মেয়েটা আমার সাথে কয়েকবার সহবাস করার চেষ্টা করেছিল, বাট আমি রাজি হইনি। আর সেই জন্য এখন আমার পেছনে টিকটিকি লাগিয়ে মিথ্যে কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ননসেন্স। শত্রুঘ্ন এবার দৃঢ় গলায় বলল, আমি যদি বলি ঘটনাটা উল্টো, আপনি জাহানারার ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন এবং সে অসম্মতি দেখিয়েছিল এবং তাতেই আপনি ওদের এখানে থাকার ব্যাপারটা লুকিয়েছেন। এটা আঙুর ফল টকের মতো ব্যাপার কুমার বাহাদুর। আর খুনের দিনগুলোয় আপনি কোথায় ছিলেন সেটা কি আপনি বলতে পারবেন? কুমার নৃপতি তেলে বেগুনে চলে উঠল। সে ঝাঁঝিয়ে উঠল, গেট আউট, গেট আউট রাইট নাও! আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান। এতক্ষণে শত্রুঘ্নর গম্ভীর মুখে হাসি ফুটল। সে সোফা ছেড়ে উঠল। আমি উঠে পড়লাম। সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ কুমার বাহাদুর, আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এসো কেদার, এবার আমাদের প্রস্থানের সময় হলো। এই বলে হনহন করে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও তড়িঘড়ি তার পেছনে হাঁটা দিলাম। রাজাবাজারের কাছে এসে আমি বললাম, কুমার বাহাদুরের ঠিক জায়গায় ঢিল মেরেছ, নইলে এমন ব্যবহার করতো না। শত্রুঘ্ন দেখলাম চারিদিকে দেখছে, কিছু একটা গভীর চিন্তা করছে সে। আমি আবার বললাম, কি হে, কি ভাবছো? না, একটা জিনিস চোখে পড়ল নৃপতির বাড়িতে, এবং সেটা একটা নতুন লিঙ্ক তৈরি করছে। বুঝলে কেদার, আমরা একটা খুব বড় রহস্যের জালে জড়িয়ে পড়েছি, কিন্তু এবার মনে হচ্ছে জালটা কাটতে আর বেশি সময় লাগবে না। আমি এসব কথার কোনো মানে বুঝতে পারলাম না। আকাশের দিকে তাকাতে দেখলাম আকাশ কালো করে এসেছে। দুর্যোগ নামলো বলে। হ্যাঁ, আপাতত বাড়ি ফেরাই বাঞ্ছনীয় ভাই। শত্রুঘ্ন আমার কথায় সায় দিয়ে এগোতে লাগলো। হঠাৎ একটা কাবুলিওয়ালা শত্রুঘ্নকে প্রায় ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল। আমি লোকটাকে ধাওয়া করতে যাব এমন সময় শত্রুঘ্ন উঠে বলল, দাঁড়াও কেদার, দাঁড়াও, লোকটা আমাকে একটা চিঠি দিয়ে গেছে। আমি আরো অবাক হলাম। চিঠি? ধাক্কা মেরে চিঠি দেওয়ার মানেটা কি? হ্যাঁ। শত্রুঘ্ন চিঠিটা পড়তে লাগলো। স্যার চার্লস হেডসন, মাথা, ব্রাউন রোজ, সবকিছু পরিষ্কার হয়ে যাবে, সময় কম, বেশি দিন অতুলকে বাঁচানো যাবে না, নন্দিনী ও জাহানারার জীবনও সংকটে। এই যে আরো গোলমাল করে দিচ্ছে। চিঠিটা শুনে আমি বললাম, আর স্যার হেডসনের নাম দেওয়া হয়েছে কেন? উনি তো শহরের জয়েন্ট কমিশনার। আমাকে একবার লালবাজার যেতে হবে কেদার, ইন্সপেক্টর গাঙ্গুলির সাথে দেখা করতে। তুমি তোমার কাজকর্ম মিটিয়ে বাড়ি ফিরে যাও। আমার ফিরতে সন্ধে হতে পারে, সন্ধেতে আমরা অতুলের আরেক বোন জর্জের সাথে দেখা করতে যাব, কেমন? এই বলে আমি কিছু বলার আগেই শত্রুঘ্ন একটা বাসে উঠে পড়ল। অগত্যা
আমি একাই বাড়ির দিকে এগোতে লাগলাম। যেতে যেতে চোখে পড়ল গত রাতে জাপানি বায়ুসেনার বিধ্বংসী বোমা বর্ষণের ফল। আসার সময়ও দেখেছিলাম চারিদিক লণ্ডভণ্ড হয়ে গেছে। সত্যি কি বিচিত্র এই দেশ! একদিকে গোলামি সহ্য করা, অপরদিকে প্রভুর শত্রুর প্রহার সহ্য করা। একটা সিগারেট ধরিয়ে এগিয়ে চললাম। মেঘ ডাকছে, ভয়ঙ্কর বর্ষণ নামতে চলেছে তিলোত্তমার উপরে। দুপুর থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। এইরকম আবহাওয়ায় আমি একটা ভাত ঘুম দিলাম। ঘুম ভাঙল শত্রুঘ্নর আওয়াজে। ওঠো হে পত্রকার মহোদয়, রাত হতে চলল যে, আমাদের যে এখনো অনেক কাজ বাকি। আমি ঢুলতে ঢুলতে উঠলাম, দেখি সন্ধে হয়ে গেছে। জানালাটা খোলা ছিল, তাই দেখতে পেলাম বৃষ্টি থামলেও এখনো বাইরে ঝোড়ো হাওয়া চলছে। ঘড়িতে দেখলাম সন্ধে 8টা বাজে। তার মানে সেই 2:30 থেকে আমি ঘুমাচ্ছি। এবার তড়িঘড়ি উঠে শত্রুঘ্নকে জিজ্ঞাসা করলাম, তোমার লালবাজারের কাজটা মিটলো? দারুণভাবে মিটে গেছে। তোমায় এখনই আমি কিছু বলবো না, কারণ এখনো কিছুটা অনুসন্ধান বাকি আছে। আচ্ছা, একবার এই পুরো রহস্যটা শুরু থেকে শুরু করা যাক কেদার। হ্যাঁ, একটা সিগার ধরিয়ে শত্রুঘ্ন আবার বলতে আরম্ভ করলো। প্রথম খুন হয়েছিল মিস্টার এডওয়ার্ড গিবস। তোমার কাগজে ছাপাও হয়েছিল। কিছু মনে আছে এনার ব্যাপারে? হালবাদ মনে আছে। গিবস ছিল এক নামকরা কাঁচা মালের ব্যবসায়ী। বাংলা বার্মা জুড়ে তার সাম্রাজ্য ছিল। ঠিক। এই গিবস বড় ব্যবসায়ী ছিল এবং কর্মচারীদের নিয়ে স্বদেশী করার প্ল্যান করছিল অতুল। সেই সূত্রে দুজনের মধ্যে বিস্তর ঝামেলা হয়। তার কিছুদিন পরে এই সাহেবকে তার অফিসের বাইরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলায় ব্লেড চালানো হয়েছিল। সিগারের ধোঁয়া ছাড়তে ছাড়তে শত্রুঘ্ন বলল, এই ঝামেলার ব্যাপারটা তুমি বুঝি ইন্সপেক্টর গাঙ্গুলির থেকে জানলে? হ্যাঁ, এবার বাকিদের কথাগুলো বলি। তারা কে ছিল এবং তাদের কি কিভাবে মারা হয়েছিল? আমি একটু ভেবে বললাম, ক্রেডেন্স লি ছিল জুট মিলের মালিক, গ্রেগ হার্টস ছিল তেলকল আর চালকলের মালিক, এবং গার্ডেন উইলি ছিল একজন নামকরা রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার। লিকে মৃত অবস্থায় পাওয়া যায় তার মিলের ভেতরে, তাকে গুলি করা হয়েছিল মাথায়। হার্টসকে পাওয়া যায় তার চালকলের মধ্যে ঝুলন্ত অবস্থায়, এবং উইলিকে তার ওয়ার্কশপে ইলেকট্রিকিউটেড অবস্থায় পাওয়া যায়। শাবাশ কেদার, তোমার বঙ্গদর্পণ শুরু থেকে এই খুনগুলো তুলে ধরেছিল সবার সামনে, যখন অন্যান্য কাগজ এইগুলোকে লঘু করে দেখেছিল। এবার আমি বলছি এদের সাথে অতুলের কিভাবে শত্রুতা ছিল। লি এবং হার্টসের মিল ও চালকলের শ্রমিকদের অতুল ভারত ছাড়ো আন্দোলনে ভাগ নেওয়ার জন্য উস্কাচ্ছিল। উইলির সঙ্গে তার একবার একটা সেমিনারে কথা কাটাকাটি হয়, আর রজারের সঙ্গে তার প্রেসিডেন্সিতে ঝামেলার কথা তো সবাই জানে। এগুলো থেকেই লালবাজার 2-2 4 করেছে, বুঝলে? আমি এই নতুন তথ্যগুলো শুনে এবার একটা প্রশ্ন করলাম, আচ্ছা ভাই, যদি লালবাজারের কথাই মেনে নিই যে অতুলই খুনি, তাহলে প্রত্যেকটা খুনে আলাদা আলাদা অস্ত্র প্রয়োগ কেন? রজারকে তো সাইনাইড দেওয়া হয়েছে, কিসের মাধ্যমে সেটাও তো মনে হয় না ওরা জানতে পেরেছে। তাহলে কিসের ভিত্তিতে লালবাজার এমন অন্ধের মতো একটা লোককে কালপ্রিট বানিয়ে দিচ্ছে? আমার তো এবার সিরিয়াল কিলারের কথা মনে হচ্ছে ভাইয়া। শত্রুঘ্ন আমার কথা মন দিয়ে শুনছিল। সে উত্তর দিল, ব্রাউন রুলস। এই সব কিছুর নষ্টের গোড়া হচ্ছে ব্রাউন রুলস। কিন্তু এটার মানে কি? আর ওই লোকটাই বা কে ছিল যে দুপুরে সেই চিঠিটা তোমাকে দিল? কুমার নৃপতি বা মিথ্যে বলছে কেন? জমিদার গিন্নি অনুষ্কাও তো খুব সুবিধা ঠেকছেন না আমার। আর মরার ওপর খাঁড়ার ঘা ওই রহমানুল্লাহ। আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে ভায়া। মাথা চুলকে আমি বললাম। শত্রুঘ্ন হেসে উঠল। কেদার, এসব নিয়ে এখন ভেবো না।
আবহাওয়া এখন ফুরফুরে। চলো পার্ক স্ট্রিট থেকে ঘুরে আসা যাক, অভিনেতা জর্জের সঙ্গে একবার দেখা করে আসা যাক। আমি সঙ্গে সঙ্গে তৈরি হয়ে নিলাম। হ্যাঁ, বাইরে তাজা বাতাসে বেরোলে মাথাটা কাজ করবে ঠিকঠাক। 8:15 আমরা বাড়ি থেকে রওনা দিলাম। পার্ক স্ট্রিটে পৌঁছে একটু খোঁজ করতে জর্জের ঠিকানা আমরা পেয়ে গেলাম। একটা একতলা ছোট বাড়িতে সে থাকে। আমাদের পরিচয় জানতে পেরেই সে আমাদের ভেতরে নিয়ে গেল। জর্জের বয়স 30 হবে। নীল চোখ, শ্বেতবর্ণ মাঝারি তার চেহারা, গোঁফদাড়ি কামানো, চৌকো মুখ, টিকালো নাক এবং হলদে চুল তার অর্ধ ইংরেজ হওয়ার প্রমাণ দিচ্ছে। হলঘরে সোফায় বসে সে হাসি মুখে বলল, বলুন শত্রুঘ্নবাবু, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমরা শহরে ঘটে যাওয়া সাহেবদের খুনগুলোর ব্যাপারে এসেছি। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আপনার বন্ধু অতুলকে পুলিশ খুনি বলে সন্দেহ করছে এবং গোটা শহর ও পার্শ্ববর্তী এলাকা চুষে ফেলেছে। খুব প্যাথেটিক। ছেলেটার খুব উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, ফালতু এসবে জড়িয়ে গেল। শত্রুঘ্ন এবার উঠে ঘরটা ঘুরে দেখতে লাগলো। ঘরের বিভিন্ন দিকে ঝুলছে সব বিখ্যাত আর্টিস্টদের ছবি, নামকরা অনেক অভিনেতা ও সিনেমার পোস্টার। আমি এবার জর্জকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনার কি মনে হয় যে অতুল খুনি? জর্জ ম্লান হেসে বলল, এটা বলা খুবই শক্ত। আমার সাথে ওর পরিচয় ওই মাস চারেক। ও মাঝে মধ্যেই আসতো ভবানীপুরের এই মৃদঙ্গ থিয়েটারে। সেখান থেকেই আমাদের আলাপ আর বন্ধুত্ব। ওকে খুব ভদ্রসভ্য মানুষ বলেই মনে হয়েছিল আমার। কিন্তু মানুষের মন ও মস্তিষ্ক বোঝার দায়। শত্রুঘ্ন ঘরটা ঘুরে ঘুরে দেখতে দেখতে প্রশ্ন করল, আচ্ছা আপনি কতদিন ধরে অভিনয় করছেন? তা বছর 11 তো বটেই। শুধু কি কলকাতাতেই কাজ করেন? কলকাতা, বোম্বাই, প্যারিস, লন্ডন, কোথায় কাজ করিনি তাই বলুন। কত গুণী ব্যক্তিদের সাথে যে কাজ করার সুযোগ হয়েছে তার ইয়ত্তা নেই। কিন্তু কলকাতাতেই আমার ভালোবাসা। এই শহরের কোনো বিকল্প নেই শত্রুঘ্নবাবু। আচ্ছা আপনি তো অ্যাংলো ইন্ডিয়ান, তা আপনার বাবা না মা কে ইংরেজ? ছোট থেকে একটা ক্যাথলিক অনাথ আশ্রমে মানুষ হয়েছি। বড় হয়ে অভিনয়কে নিজের জীবন বানিয়ে নিয়েছি। বাবা মা কাউকেই কখনো দেখিনি শত্রুঘ্নবাবু, তাই সে ঘুরে পালি। আচ্ছা অতুল কি এর মধ্যে আপনার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছিল? না, প্রায় 2 সপ্তাহ ধরে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আচ্ছা আপনি ব্রাউন রোজের ব্যাপারে কিছু জানেন? জর্জ যেন আকাশ থেকে পড়ল। ব্রাউন রোজ? সেটা আবার কি কেদারবাবু? না না তেমন কিছু না। আচ্ছা আপনার নাটক দেখার সৌভাগ্য কবে হবে বলুন। প্রফুল্লিত মেজাজে জর্জ বলল, ওই তো কাল সন্ধে 7টায় শোভাবাজার রাজবাড়িতে আমার নাটক আছে, জুলিয়াস সিজার। আমি ব্রুটাসের ভূমিকায় আছি। শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসবে। লালবাজারের অনেক বড় অফিসারদেরও আসার কথা, বুঝলেন। ও হ্যাঁ, ভালো কথা, জয়েন্ট কমিশনার হেডসন সাহেবও নাটকে অভিনয় করছেন। হ্যাঁ, উনিও খুব থিয়েটার প্রেমী মানুষ এবং অনেক সাহায্য করেন কলকাতার বিভিন্ন থিয়েটার গ্রুপকে। আপনারাও আসুন না প্লিজ। শত্রুঘ্নর মুখে একটা অদ্ভুত হাসি খেলে গেল। সে বলল, বাহ, এই তো দারুণ ব্যাপার, আমরা নিশ্চয়ই আসব। এরপর আমরা দুজনে জর্জকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। আমি ঘড়িতে দেখলাম রাত 9:30। ব্ল্যাক আউট শুরু হয়েছে, জলদি বাড়ি ফিরতে হবে। শত্রুঘ্ন দেখলাম পুরো চুপ হয়ে গেছে। খুব গভীর চিন্তা করতে করতে সে হাঁটছে। পার্ক স্ট্রিট ছাড়িয়ে কিছুটা দূরে আমরা চলে এসেছি। একটা গলি দিয়ে হাঁটছিলাম, এমন সময় বোধ করলাম আমরা গলিতে একা নই। পেছনে ফিরে তাকাতে দেখলাম 5 জন লোক আমাদের ধাওয়া করছে। তাদের সকলের কোমরে তলোয়ার বাঁধা। আমার শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে গেল। শত্রুঘ্নকে বলতে যাব, তখনই সে বলল, কিচ্ছু করো না, চুপচাপ হাঁটতে থাকো, ভয় পেও না, চলো। কিন্তু আমার ভয় আরো বেড়ে গেল।
এবার পেছনে তাকাতেই দেখলাম সেই 5 জন লোক তলোয়ার হাতে উঁচিয়ে ধরেছে। দ্রুত পায়ে তারা এগিয়ে আসছে আমাদের দিকে। আমি চেঁচিয়ে উঠলাম, শত্রুঘ্ন! ঠিক সঙ্গে সঙ্গে ঘটে গেল একটা আকস্মিক ঘটনা। পেছনে ফিরে দাঁড়ালো শত্রুঘ্ন এবং হঠাৎ তার পায়জামার পকেট থেকে বের করে আনলো একটা পিস্তল। 5 জন আক্রমণকারীদের লক্ষ্য করে গর্জে উঠল তার পিস্তল। নিমেষের মধ্যে লুটিয়ে পড়ল 5 জন। ঘটনার দ্রুততা ও আকস্মিকতায় আমি প্রায় মূর্ছা যাওয়ার জোগাড়। শত্রুঘ্ন আমার পিঠে হাত রেখে বলল, আমরা ঠিক রাস্তায় এগোচ্ছি কেদার, তাই এই আক্রমণের চেষ্টা। চলো জলদি বাড়ি ফিরতে হবে, কালই এই রহস্যের যবনিকা পতন হতে চলেছে। আমি নির্বাক হয়ে সব শুনলাম। তারপর দ্রুত পায়ে হাঁটতে লাগলাম শত্রুঘ্নর সঙ্গে। আকাশে আবার বিদ্যুৎ চমকাতে লাগলো। রাতে বৃষ্টি নামবে। পরদিন সকাল 10টায় দেখলাম নন্দিনী আবার এসেছে। এবার তার সঙ্গে কুমার ইকবালও আছে। শত্রুঘ্ন বলল, আজ তোকে ডেকেছি নন্দিনী, তার কারণ হচ্ছে আমার বিশ্বাস আজকেই সমস্ত রহস্যের কিনারা হবে। তার মানে আসল খুনি আজ ধরা পড়বে? হ্যাঁ, এবং অতুলকেও বোধহয় আজকেই আমরা খুঁজে পাবো। তোরা শুধু আজ সন্ধে 7টায় শোভাবাজার রাজবাড়িতে আসবি। ওখানে একটা নাটক হচ্ছে, জুলিয়াস সিজার। ওখানেই শেষ হবে সমস্ত চক্রান্ত। ঠিক আছে দাদা, আমি আর ইকবাল পৌঁছে যাব ঠিক সময়। শত্রুঘ্ন এবার ইকবালের দিকে ভালো করে চাইল। সে চা খাচ্ছে। শত্রুঘ্ন বলল, আচ্ছা, ব্রাউন রোজের ব্যাপারে আপনি কিছু জানেন কুমার ইকবাল? সঙ্গে সঙ্গে বিষম খেলো কুমার ইকবাল। চা পড়ে গেল মাটিতে। নন্দিনী ব্যস্ত হয়ে পড়ল ওর পিঠে হাত বোলাতে। আমি জল নিয়ে এলাম। শত্রুঘ্ন কিন্তু স্থির দৃষ্টি চেয়ে আছে ইকবালের দিকে। কুমার একটু ধাতস্থ হতে সে আবার বলল, এই ব্রাউন রোজ নামটা কি চেনা চেনা লাগছে? নেই তো, এ নাম আজ আমি প্রথমবারই শুনছি। কি এটা? ইকবাল মেপে উত্তর দিল, হ্যাঁ দাদা, এটা কি জিনিস? শত্রুঘ্ন এবার একটা মেকি হাসি হেসে বলল, না, তেমন কিছু নয়। আচ্ছা, এখন তোরা আয়, ঠিক সময় পৌঁছে যাস সন্ধ্যাবেলায়। নন্দিনী ও কুমার ইকবাল চলে গেল। আমি তাদের ছেড়ে দিয়ে এসে তাকালাম শত্রুঘ্নর দিকে। তার মুখে একটা বিজয়ী হাসি। স্পষ্ট বুঝতে পারছি সে রহস্যের কিনারা করে ফেলেছে। কি মিস্টার সিংহ রায়, কি ভাবছেন? যবনিকা পতন আসন্ন কেদার। ব্রাউন রোজের জট কাল রাতেই খুলে গেছিল, আজ কনফার্ম হলাম। খুনিকে সেটাও জলের মতো পরিষ্কার। আজ সন্ধ্যেতে সমস্ত সত্য উদ্ঘাটন হবে। তাহলে এখন আমাদের কি করণীয়? শত্রুঘ্ন হাই তুলে পড়ল, আপাতত একটু ঘুম। ও হ্যাঁ, আজ দুপুরে আমি একটা কাজে বেরোবো, ফিরতে দেরি হবে। তোমার সাথে সোজা রাজবাড়িতে দেখা হবে, কেমন? আমি মাথা নাড়লাম। বেশ বুঝতে পারলাম আজ সন্ধেবেলায় এই রহস্যের এক রোমহর্ষক সমাপ্তি আমরা দেখতে চলেছি। সন্ধে 7টা। রাজবাড়ির প্রাঙ্গণে নাটক শুরু হয়েছে। নন্দিনী ও কুমার ইকবাল একটু আগেই এসেছে। নন্দিনীকে দেখতেই আমার তাক লেগে গেল। সাদা কালো শাড়িতে তাকে অসাধারণ লাগছে। তার চুলের খোঁপা দেখে উপস্থিত বিভিন্ন মহিলা ঈর্ষাকাতর হয়ে পড়ছিল। বুঝলাম। আমি তার দিকে এগিয়ে গিয়ে একটা গোলাপ দিলাম। হ্যাঁ, এটা খোঁপায় লাগান, আপনাকে আরো সুন্দর লাগবে। আমার কথায় নন্দিনী স্মিত হাসি হাসল। তারপর গোলাপটা খোঁপায় লাগালো। ইকবালকে দেখলাম উসখুস করছে। চারিদিকে বারবার সে দেখছে। আমি দুজনকে আমার সাথে বসতে বললাম। খানিকটা দূরে দেখতে পেলাম কুমার নৃপতি বসে আছেন। রায়মানুল্লাহ ও জাহানারাকেও দেখতে পেলাম প্রাঙ্গণের এক প্রান্তে বসে। মেয়েটার চোখের কোণায় কালশিটেটা আমার চোখ এড়ালো না।
কিন্তু আমার রক্তচাপ মিনিটে মিনিটে বেড়ে চলেছে। শত্রুঘ্নর এখনও পাত্তা নেই। এ যেন বিনা বরে বরযাত্রী। আমি নাটক দেখতে লাগলাম। জয়েন্ট কমিশনার হেডসন জুলিয়াস সিজারের ভূমিকায় আছেন। সেনেটে সিজারকে আক্রমণ করার সিনটা চলছে। দেখলাম ব্রুটাস এগিয়ে আসছে সিজারকে মারতে। ছুরিটা জর্জ বসাতে যাবে এমন সময় সজোরে একটা গুলি এসে লাগলো তার হাতে। দর্শকরা চেঁচিয়ে উঠল। চারিদিকে ভাগ দৌড় শুরু হতেই দেখলাম ইন্সপেক্টর গাঙ্গুলি পুলিশ দিয়ে বন্ধ করে দিল সমস্ত বাইরে যাওয়ার পথ। এবার আমি দেখলাম মার্ক অ্যান্টনি এগিয়ে আসছে হাতে বন্দুক নিয়ে। তার গলা শুনে আমি চমকে গেলাম। ব্রুটাস যতই চেষ্টা করুক জর্জ বাবু, অ্যান্টনির কাছে তাকে সব সময় হারতেই হবে। এ যে শত্রুঘ্ন! আমার বুকটা ধকধক করতে লাগলো কৌতূহলে। শত্রুঘ্ন এবার ইন্সপেক্টর গাঙ্গুলিকে বলল, ইন্সপেক্টর, আপনি কেদার, নন্দিনী, কুমার ইকবাল, কুমার নিপতি, রহমানুল্লাহ, জাহানারা এবং আপনার বাঁদিকে দাঁড়িয়ে থাকা কাবুলিওয়ালা ছাড়া সবাইকে ছেড়ে দিন। বাকিদের মিছিমিছি কষ্ট দিয়ে লাভ নেই। জয়েন্ট কমিশনার হেডসন ও জর্জ আমাদের আজকের প্রধান অতিথি, যদিও বাকিদের খাতিরদারি করা হবে। শত্রুঘ্নর কথা মতো কাজ করলো ইন্সপেক্টর গাঙ্গুলি। প্রাঙ্গণে এখন আমরা 11 জন উপস্থিত। একটা টেবিলকে ঘিরে সবাই বসে আছি। শত্রুঘ্ন এবার বলতে আরম্ভ করলো, এই শহরে সাহেব খুনের পিছনে দুটো কারণ আছে। প্রথম হচ্ছে ব্রাউন রোজ এবং দ্বিতীয় হচ্ছে প্রতিহিংসা। শুরু থেকে শুরু করা যাক। প্রথম 4টে খুন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়। শুধু রজারকে সাইনাইড দিয়ে খুন করা হয়। প্রাথমিকভাবে দেখলে একে অপরের সাথে কোনোটারই কোনো মিল নেই, কিন্তু এখানে পুলিশের ভুল হয়। যারা যারা খুন হয়েছে তারা প্রত্যেকে একটা গোপন গোষ্ঠীর সদস্য ছিল। সেটার নাম ব্রাউন রোজ। এটা একটা ভয়ঙ্কর বেআইনি গোষ্ঠী যারা ড্রাগস পাচার, চালের কালোবাজারি, অস্ত্র পাচার, এমনকি নারী পাচারের সাথেও যুক্ত। এছাড়াও এটা একটা গুপ্তচর র্যাকেটও বটে, যারা নাজি ও জাপানিদের কাছে মোটা টাকার বিনিময়ে বিভিন্ন সংবেদনশীল তথ্য বিক্রি করে। ইন্সপেক্টর গাঙ্গুলি অবাক দৃষ্টিতে বলল, বলেন কি শত্রুঘ্ন বাবু? এই যে সিনেমার গল্প মশাই। শত্রুঘ্ন হেসে বলল, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, মাই ডিয়ার ইন্সপেক্টর গাঙ্গুলি। এখনো তো আসল কথাটাই বলিনি। এই ব্রাউন রোজের মাথা হচ্ছে জয়েন্ট কমিশনার চার্লস হেডসন। আমি তোমাকে ফাঁসিতে ঝোলাবো, ইউ ব্লাডি নেটিভ। সঙ্গে সঙ্গে গর্জে উঠল হেডসন। শত্রুঘ্ন হেসে উঠল, আমি কিন্তু উল্টোটার সম্ভাবনাটাই বেশি দেখতে পারছি কমিশনার। যাই হোক, এই ব্রাউন রোজের লোকজন একে একে মরতে শুরু করায় কমিশনার নিশ্চিত হয়ে পড়লেন। ইনি ভাবলেন যে গোষ্ঠীর ভেতরেই গাদ্দারি হচ্ছে, কিন্তু পরে সে বুঝতে পারে ব্যাপারটা সেই রকম নয়। তখন সে একটা ফন্দি আঁটে, এবং এই ফন্দিটা আঁটার পেছনে তার মূল সাগরেদ হচ্ছে রহমানুল্লাহ। কি আমি ঠিক বলছি? রহমানুল্লাহ। রহমানুল্লাহ শত্রুঘ্নর দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, খবিজকে আলাদ, আমি তোকে ছাড়বো না। কাল রাতের পর তোমার এই ভুল ধারণা ভেঙে যাওয়া উচিত ছিল রহমানুল্লাহ। যাই হোক, ফন্দিটা ছিল এই যে খুনগুলোর দায় অতুলের ঘাড়ে চাপানো। অতুল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ যুবনেতা। তাকে জেলে ঢোকাতে পারলে এক তীরে 2 পাখি মারা যাবে, এবং এতে কুমার নিপতি এবং কুমার ইকবালও ভালো রকমই সাহায্য করেছিলেন। হাজার হোক তারা যে সকলের ব্রাউন রোজের সদস্য। কি আমি কিছু ভুল বলছি না তো কমিশনার? হেডসন চুপ করে রইল। ইন্সপেক্টর গাঙ্গুলি ও আমার চক্ষু চড়ক কাজ। নন্দিনীর মুখে বিশ্বাসঘাতকতার ছায়া নেমে এসেছে। সে ঝাঁঝিয়ে উঠল, ছি ইকবাল, তুমি এরকম? আমি তোমাকে ভালো বন্ধু ভেবেছিলাম। এতদিন আমাদের বাড়িতে থেকে তুমি দাদার বিরুদ্ধেই চক্রান্ত করছিলে। আমি এবার প্রশ্ন করলাম, আচ্ছা তুমি কি করে বুঝলে এরা সবাই ব্রাউন রোজের সদস্য এবং হেডসন এদের মাথা? প্রথম দিন রহমানুল্লাহর বাড়িতে গিয়ে আমি ওর হাতে একটা গোলাপের উল্কি দেখি। সেই একই উল্কি আমি নিপতি এবং ইকবালের হাতেও দেখি। রাজাবাজারে যেদিন এই চিঠিটা পাই, সেখানেও ওই গোলাপটা আঁকা ছিল।
আর কমিশনারের ব্যাপারটা কিছুটা আন্দাজ, এবং আমারও কিছু লোক আছে লালবাজারে কেদার, আমি সেখান থেকে খবর পাই। এদের সবার লক্ষ্য ছিল কিছুভাবে তদন্ত ভুল পথে চালিত করে অতুলকে সেলুলার জেলে পাঠানো, কিন্তু এরা বুঝতে পারেনি যে এই খুনের পেছনে আছে গভীর প্রতিহিংসা। বাকি সাহেব খুনগুলো ছিল আসলে রেড হেয়ারিং, আসল লক্ষ্য ছিল কমিশনার, তাই না জর্জ বাবু? শত্রুঘ্ন তাকালো জর্জের দিকে। জর্জ শীতল দৃষ্টে দেখল শত্রুঘ্নকে, তারপর বলল, হেডসনের মতো হারামির এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। আমার মায়ের মতো অনেকের জীবন নষ্ট করেছে সে। ওর জন্য আমি কোনোদিন নিজের বাবার পরিচয় দিতে পারিনি, কারণ ও আমার মতো হাইব্রিডকে নিজের সন্তান মনে করে না। সেই ছোট থেকে আমার মধ্যে আগুন জ্বলত। মায়ের মৃত্যুশয্যায় আমি প্রতিজ্ঞা করি যে এই লোকটাকে শেষ করেই আমি ছাড়ব। কিন্তু তাই বলে বাকিদের আপনি মারলেন কেন? কারণ ওরা এর বন্ধু, তাই। ওরাও এর মতো নিষ্ঠুর। আর তাছাড়া আমি ভেবেছিলাম ব্যাপারটা সিরিয়াল কিলিং বা বিপ্লবীদের কাজ মনে হবে, তাই সেভাবেই খুনগুলো করছিলাম। কিন্তু আমার দাদাকে কেন ফাঁসালে তুমি? অতুলকে আমি ফাঁসাতে চাইনি, কিন্তু যখন বুঝলাম যে ওর ওপর এতজনের খাড় আছে, তখন ভাবলাম এটার ফায়দা নেওয়া যাক। আমার লক্ষ্যে পৌঁছতে আমি সব করতে রাজি ছিলাম, সব। আজ আমি এতদূর পৌঁছেও আপনার জন্য হেরে গেলাম শত্রুঘ্ন। শেষ কথাটা বলার সময় গর্জে উঠল জর্জ। এবার শত্রুঘ্ন হেডসনের দিকে তাকিয়ে বলল, তবে আপনি যা করেছেন সেটাও কম বড় অপরাধ নয় মিস্টার জর্জ। আপনি জর্জ এবং জল্লাদ দুটো হতে পারেন না। আপনি একটা নির্দোষ মানুষকে ফাঁসিয়েছেন, 5টা খুন করেছেন, আপনাকে এর শাস্তি পেতেই হবে। আর এনার অপরাধও কম নয় ইন্সপেক্টর গাঙ্গুলি। কমিশনার, নিপতি, ইকবাল, রহমানুল্লাহ এবং জর্জকে অ্যারেস্ট করুন। ইন্সপেক্টর সেন্ট্রিদের সকলকে অ্যারেস্ট করতে বলল। এক এক করে সবাইকে রাজবাড়ি থেকে নিয়ে যাওয়া হলো। এবার শত্রুঘ্ন, আমি, নন্দিনী, ইন্সপেক্টর গাঙ্গুলি, জাহানারা ও কাবুলিওয়ালাটা প্রাঙ্গণে দাঁড়িয়ে। আমি প্রশ্ন করলাম, আচ্ছা ভায়া, তুমি কি করে বুঝলে যে জর্জ কমিশনারের ছেলে? জর্জকে দেখে লালবাজারে কমিশনারের টাঙানো ছবিটা মনে পড়ে গেল। জর্জের মুখে ফ্রেঞ্চ কাট দাড়িটা লাগালে হুবহু হেডসন মনে হয়। ইন্সপেক্টর গাঙ্গুলি এবার বলল, সবই তো বুঝলাম, কিন্তু অতুল প্রসাদ কোথায় মশাই? হ্যাঁ ভায়া, এই রহস্যটার কিনারা হলো কই? সে কি, রাজাবাজারে সেদিন আমায় ধাক্কা কে মারলো? তোমার পাশেই তো যুব কংগ্রেস নেতা দাঁড়িয়ে আছে। আমি চমকে গেলাম। দেখলাম কাবুলিওয়ালাটা এবার নিজের পাগড়ি, টুপি ও দাড়ি খুলে ফেলল। শত্রুঘ্নর সাথে করমর্দন করে সে হাসি মুখে বলল, থ্যাংক ইউ গো শত্রুঘ্নদা, তুমি না থাকলে আমার এই যাত্রায় সেলুলার জেলে ঘানি টানাটা একদম নিশ্চিত ছিল। শত্রুঘ্ন অতুলের পিঠে চাপড় দিয়ে বলল, সেসব ঠিক আছে, কিন্তু তোর খুব একটা অসুবিধা হতো না অতুল, তাই না নন্দিনী? জাহানারা, কি বলো? আমি দেখলাম নন্দিনী মুচকি মুচকি হাসছে, জাহানারা চোখে জল, মুখে হাসি। আমি মাথা চুলকে বললাম, মানে আমাকেও একটু আলোপাত করুন দয়া করে। নন্দিনী এবার বলল, যেদিন জাহানারার বাড়ি থেকে দাদা পালায়, তারপরেই আমি দাদাকে বলি ছদ্মবেশ নিয়ে লুকিয়ে পড়তে। জাহানারা ওকে কাবুলিওয়ালা সেজেই রাজাবাজারে লুকিয়ে যেতে বলে। জাহানারা এবার বলল, আমি আপনাকে এই কথাটা বলিনি শত্রুঘ্ন বাবু, क्योंकि मुझे डर था अब्बा जान যদি সব জেনে যায়। লেকিন চিঠিতে আমি ইশারা করেছিলাম। আর বাকিটা আমি সেদিন পুরো করে দিই। হেসে বলল অতুল। বাপ রে বাপ রে বাপ রে বাপ, এই যে রূপলী পর্দাকেও হার মানালো শত্রুঘ্ন বাবু। শত্রুঘ্ন রহস্যময় হাসি হেসে বলল, ওই জন্যই তো বললাম ইন্সপেক্টর, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আমি এই জন্যই আজ সকালে নন্দিনীকে বলি এখানে আসতে, কারণ আমি জানতাম তাহলে অতুলও আসবে। আচ্ছা, এবার আমরা এগোই ইন্সপেক্টর গাঙ্গুলি। অতুল আর জাহানারা বহুদিন পরে এক হয়েছে, ওরা একটু কথাবার্তা বলুক। ইন্সপেক্টর গাঙ্গুলি শত্রুঘ্নর কথায় সায় দিয়ে
তার সাথে হাঁটা লাগালো। আমিও তাদের সাথে এগোতেই বেশ জোর গলায় শত্রুঘ্ন বলল, কেদার, তোমারও এখন এখানেই থাকা প্রয়োজন, তাই তো রে নন্দিনী? নন্দিনী লজ্জায় মাথা নামিয়ে হাসল। আমি ওর দিকে তাকালাম, ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। শত্রুঘ্ন আর ইন্সপেক্টর গাঙ্গুলি প্রায় রাজবাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। আমি নন্দিনীর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, সাংবাদিকের সঙ্গে হাঁটতে পারবে? নন্দিনী আমার চোখের দিকে চেয়ে বলল, খুব পারবো। আমার মনে খুশির জোয়ার এলো। নন্দিনীর হাত ধরে আমিও রাজবাড়ি থেকে রওনা দিলাম। দেখলাম অতুল আর জাহানারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে, খুশির অশ্রু। বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে। কলকাতাকে আরো সুন্দর লাগছে আজ।